আমি আল্লাহর কাছে সাক্ষী দেবো যে তুমি পৃথিবীর সবচেয়ে বেস্ট হাজবেন্ড ছিল আমার জন্য। ওই দিন আপু আমি অনেক কাঁদছিলাম ওই দিন রাত্রে। এই কথা আমি শুনতে চাই না ওর মুখ থেকে যে এইরকম কিছু বলুক আমাকে, আমার এখানে বাধা রেখে সে মারা গেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক মানুষ থাকে না দূরে থাকে, আমি একজনকে ভালোবাসি, আমার সবকিছু তো তার জন্য, তাই না? টাকা পয়সা আমি পুরুষ মানুষ হয়তো ফার্দার আল্লাহ আমাকে আবার দিবে, কিন্তু আমার মানুষটা যে চলে গেছে আমি তাকে তো 2-3 কোটি টাকাও তো ফেরত পাবো না। পাবো যে বাবুটা যে ও সবসময় মায়ের সাথে থাকতো, ও কি আর মাকে পাবে কখনো? যে আমার ওয়াইফের উপরে আমি পুরো লাইফ টাইম স্যাটিসফাই ছিলাম। নেক্সট যে লাইফ, ওই লাইফে তার মানে মুক্তির জন্য এটাই যথেষ্ট, আমি যতটুকু বিশ্বাস করি। আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক। আমার হোম ডিস্ট্রিক্ট হলো ঝালকাঠি। ওখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আমার পেশায় আমি একজন গভর্নমেন্ট হাই স্কুলের টিচার। আমার বয়স 37। আপনি প্রেম করে বিয়ে করেছিলেন এবং খুব সুন্দর একটা সংসার আপনার। জি। তো সব গল্পগুলো শুনতে চাই একদম প্রথম থেকে, শুরু থেকে। ভাবির সাথে কিভাবে পরিচয়? আমাদের যে শহর, খুব ছোট্ট শহর একটা, ওখানে আমার আব্বু কাউন্সিলর ছিলেন পৌরসভার লং টাইম। তো আব্বুর নির্বাচনের প্রচারণায় মূলত আমরা প্রথম ওদের বাসায় গিয়েছিলাম ভোট চাইতে। হ্যাঁ, ভোট চাইতে, আচ্ছা, ডেফিনেটলি আচ্ছা। ভোট চাইতে গিয়েছিলাম। তো ভোট চাইতে গেছি, দরজায় অনেকবার কলিং বেল দিছি কিন্তু খুলছে না, ছেলেদের দেখে খুলছে না। তো আমি বলছি যে না, এখানে লিফলেট দিয়ে হাতে হাতে তারপর যাব। তো আচ্ছা। মনে হয় 50-60 বার দিয়েছিলাম কলিং বেল, মানে চাপতে যে রুইছি। 50-60 বার হ্যাঁ, আজকে তারপর এক ভোট সময় মানে চেয়ে যাবেন। বিরক্ত হয়ে এসে মানে আমাদের বকা দেওয়ার জন্য দরজাটা বেসিক্যালি খুলছিল। তো আমরা বকা দেওয়ার চান্স দিনে হাতে লিফলেট দিয়ে চলে আসছি আর কি। যা দেখছিলাম ফার্স্ট টাইম আপনি কি ডিটেইল। আগেই জানতেন যে ওই বাসায় একটা না 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 সুন্দরী না মেয়ে না আছে, না না এরকম না, আমি কিছু? কখনো ওই বাসায় ওই ফার্স্ট টাইম গেছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওখানে পরবর্তীতে আমি খোঁজ নিলাম, আমার বন্ধু বান্ধব ওদের কাছ থেকে খোঁজ নিলাম। ও বললো যে ওর নাম সোনিয়া, এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। এটা হলো 2006 সালের ঘটনা, প্রথম আর দিকে। আপনি তখন? আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। খোঁজ নেওয়ার পরে আমি আর কি ওই যে নর্মালি ছেলেরা যা করে, ওই পিছনে হাঁটা বা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা এরকম। ও যখন বাইরে যাইতো আমি ইনফরমেশন পাইতাম, আশেপাশে বন্ধু বান্ধব ছিল আমার, যে ওরা আমাকে বলে দিত যে এই সময় বের হয় সে, যাচ্ছে সে। হ্যাঁ। হ্যাঁ। তো ওই সময় তাড়াতাড়ি ইমিডিয়েট আয়। আমি কোনো স্টেপ নিয়ে আব্বুর ইলেকশনের পরে আর কি আচ্ছা। এই ব্যাপারে সময় দিছি। তো ওই সময় থাকতাম, কিন্তু প্রথমে আমাকে খুব একটা পাত্তা দিত না কি, মনে কিন্তু মনে একটু করতো যে জানতে ইচ্ছে করছে তারিক ভাই, এটা কি লাভ এট ফার্স্ট সাইট? ইয়েস, ডেফিনেটলি। আপনি মানে কি দেখে তার পছন্দ হয় না যে আমার মানুষের আমার চোখ ওর দেখে? শরীরের পছন্দ ছিল চুল। ওর হিউজ বড় চুল ছিল একটা সময়, কত বড় অনেক ছিল? বড়, এত বড় চুল ছিল, অনেক বড়। অফ হোয়াইট একটা ড্রেস পরা ছিল। ও, মনে আছে হ্যাঁ এখনো? হ্যাঁ হ্যাঁ, কত ওগুলো আমার মনে বছর আছে। আগের এটা কাহিনী না? 2006 সালের ঘটনা। 18 18 বছর বছর আগের। 19 বছরের কাছাকাছি চলে আসছে। আমি ভুলি না, এই ব্যাপারে আমি অনেক লেখালেখিও করছি এই যে এই ঘটনাগুলো নিয়ে। তো ফার্দার ট্রাই করতেছিলাম। ওই সময় প্রথম মোবাইল আর কি ইউজ করা শিখছি আমি। আব্বুর থেকে জোর করে একটা মোবাইল নিলাম। আর ওর একটা মোবাইল ছিল, কারণ ওর আম্মু ব্যাংকে জব করতো, আব্বু জব করতো, বাসায় কেউ থাকতো না। তো নাম্বারটা কালেকশন করার নিয়ে একটা মজার গল্প আছে। তো আমাদের এলাকায় ফ্লেক্সিলোডের দোকান ছিল খুব, তো ওর কাছ থেকে মূলত আমি নাম্বারটা কালেকশন ওই করছি। সময়টা এইভাবে যে কত মেয়ের নাম্বার কত ছেলের কাছে চলে আচ্ছা, গেছে। ওই সময়টা তাও ওকে তো আমার 200 টাকা ট্রিট দেওয়া লাগছে ওই সময় নাম্বার কালেকশন করার জন্য। তারপর আমাকে দিয়েছে একটা। তো ওইখানে প্রথমে কল দিতাম, কিন্তু প্রথম একদিন কল দেওয়ার পর আমাকে তো ইচ্ছা মতো ঝাড়ি দিল। কি বলেছে? না, সেটা ওকে অন ক্যামেরা বলা যাবে না, অনেক মানে রাগ দেখাইছে অনেক রকম। আপনাকে পাত্তা দিত না কেন? আপনি কি এলাকায় খুব দুষ্ট ছিলেন? না, দুষ্ট বলতে কি, আসলে ও ওই টাইপের মেয়ে ছিল না যে ছেলেরা বিরক্ত করলেই সাথে সাথে যে পাত্তা দিবে। বা আচ্ছা। ওই সময় আমি একটু ওই যে বলে না যে বাবা পলিটিক্যাল লোক ছিল, তো আমার এলাকায় একটু দলবল নিয়ে থাকতাম। তো এই জন্য আর কি মনে করতো যে ছেলেটা। তাছাড়া ওর কিছু ফ্রেন্ডরা ছিল, ওরা আগেই আমার সম্পর্কে সতর্ক করে দিয়েছিল যে এই ছেলে দুষ্ট বাউন্ডুলে টাইপের। হ্যাঁ, গুন্ডা ভাবতো নাকি? না না, গুন্ডামি আসলে করি নাই কখনো। আচ্ছা। তবে ওই যে আছে না, দলবল নিয়ে থাকতাম ওই সময়, ওই এই যে এরকমই ছিল। তো পরবর্তীতে আমি এই যে লিখতে পারতাম, এরপর আমি শুরু করলাম SMS দেয়া। ওগুলো কোত্থেকে যে আসতো আমি নিজেও জানি না, এখনো চিন্তা। ওই SMS গুলো ওর কাছে ছিল, নিজের মতো করে তৈরি করে। মনে আছে 18 বছর না, আগে? স্পেসিফিক ওইরকম মনে নাই, তবে 2-3 লাইন 4 লাইনের ছিল। আচ্ছা। তো এরকম SMS দিতাম, তো কোনো রিপ্লাই আসতো না। তো এইভাবে 2-2.5 মাস পরে হুট করে একদিন আমাকে একটা মিস কল আসছে ওই নাম্বার থেকে। আমি ভাবলাম মিস কল যেহেতু দিছে, আমি ইনস্ট্যান্ট কল ব্যাক করছি। মানে কেন মিস কল দিয়েছে জিজ্ঞেস কেন মিস করলেন কল না? দিছি, ও আবার হয়েছে কি, ওদের বাসার পাশে না আমাদের কিছু ক্লাসমেট থাকতো, মেয়ে ক্লাসমেট পড়তো। আমি প্রথম পর্যায়ে পড়তাম একটা মানে যে কি বলে, ছেলে মেয়ে একসাথে যে স্কুলে পড়ে না, ওখানে। তো আমার কিছু মেয়ে ফ্রেন্ড ছিল, ক্লাসমেট। তো আমি ক্লাসে ফার্স্ট বয় ছিলাম স্কুলে, কন্টিনিউয়াস ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। তো ওরা আমার সম্পর্কে, ওদের কাছে জিজ্ঞেস করা হয়েছে আমার সম্পর্কে যে এই ছেলে কেমন। তো তারা একটা পজিটিভ বলছে আমার সম্পর্কে, যে স্টুডেন্ট ভালো, এমনিতে ওভারঅল সব দিকে ভালো। তো হয়তো এই কারণে সে প্রভাবিত হয়ে ফোন মিস কলটা দিছে হয়তো বা। কি বলেছিল? ও বলছিল যে ভুলে মিস কল চলে গেছে। আসলে ভুলে আসেনি, ইচ্ছে করেই দিয়েছে। পরে আমার কাছে স্বীকার করছে বিয়ে হওয়ার পরে, আচ্ছা। ওটা ইচ্ছে করেই দিয়েছিল। পার মিনিট 7 টাকা। তো এটা বেশ আমার জন্য একটু টাফ ছিল।
তো দেন আমি কি করলাম, আমি টিউশনি শুরু করলাম। গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য টিউশনি, কত পরিশ্রমী চিন্তা করেন। ওই আচ্ছা, সময় টিউশনি শুরু করতাম। তো ও মনে আছে আমার এক্সাক্ট প্রথম মাসে আমি 11টা টিউশনি করছি, 11টা বাসায় হাউস শুধু কি ফোনে কথা বলার জন্য? করছি। ওই সময় যে একটা এটা বলে না যে টাকা ইনকাম করা শুরু করলে মানুষের একটা না নেশা হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই সময় 15-16 হাজার টাকা ইনকাম ছিল হয়তো বা, ওই টাকা দিয়েই আমি মূলত শুরু করছি আর কি। তো প্রথমে কি করছি, ফার্স্ট মাসের স্যালারি পেয়ে ওই সময় ওই যে কি বলে সিটি সেল ফোন পাওয়া যেত জোড়া, হ্যাঁ, একসাথে 2টা কিনতে পাওয়া যায়। তো ওই ফোনগুলোয় না প্রথম মিনিট ফ্রি ছিল সবসময়। ওই 2 নাম্বারে যদি কথা বলি প্রথম মিনিটটা ফ্রি ছিল। তো আমি কি করতাম, 50 সেকেন্ড কথা বলে কাটতাম, আবার 50 সেকেন্ড কথা বলে কাটতাম, মানে টোটাল অ্যাবসলিউট ফ্রি। আপনি তো দেখছি অনেক পরিশ্রমী প্রেমিক। ডেফিনেটলি ছিলাম অবশ্যই। তারপরে এভাবে শুরু, বেশি দিন লাগে না, 1 বছর আমরা কন্টিনিউ করছি। তারপরে চিন্তা করলাম যে না, এভাবে আসলে হয় না। ও তখন ইন্টারমিডিয়েট পাস করছে। যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তখন থেকে আমরা বরিশালে মিট করা শুরু করলাম। বেশিরভাগ বরিশালে কেন, মানে ও কি বরিশালে থাকতো না না, বরিশালে আমাদের কলেজটা ছিল বরিশালে, বরিশাল বিএম কলেজ। আমাদের ঝালকাঠিতে অনার্স মাস্টার্স পড়া যায় না, শুধু ইন্টার পর্যন্ত ছিল। তো বরিশালে যেতাম, কলেজে যেতাম না, ওখান থেকে সোজা কলেজের গাড়িতে বরিশাল পর্যন্ত গিয়ে তারপর ওখান থেকে দুর্গাসাগর একটা জায়গা আছে, বড় একটা দিঘি আছে, পপুলার জায়গা, ওখানে যেতাম। ওখানে গিয়ে বিকাল পর্যন্ত থাকতাম, তারপর আবার চলে আসতাম। পকেটে টাকা ছিল। ভাবি কি এখান থেকেই যেতেন? হ্যাঁ, কলেজের গাড়িতেই যেতাম ও আমরা। একই কলেজের হ্যাঁ, গাড়িতে একই দুজন কলেজের মিলে গাড়িতে চলে সকাল যেতেন? 7:30টায় গাড়িটা আচ্ছা। আসতো, আবার 2টার সময় আবার দিয়ে যেত আর কি। আপু তখন কিসে পড়তো? অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে সমাজ বিজ্ঞানে পড়তো। উনিও কি বরিশাল বিএম হ্যাঁ, কলেজে? বিএম কলেজ। দুজন একই কলেজে? একই কলেজে পড়তাম। আমি তখন আচ্ছা। থার্ড ইয়ারে পড়ি অ্যাকাউন্টিং এ, আর ও পড়তো সমাজ বিজ্ঞান, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। বলতাম যে আমার সাথেই ক্লাস করো চলো, তারপর নিয়ে যেতাম ওইখানে ওই দুর্গাসাগর। প্রতিদিনই বলতে গেলে আমি তো মনে হয় যে ওই সময় না কলেজে একদিন ক্লাস করছি কিনা মনে নাই, কন্টিনিউয়াস মানে ওইটাই করতাম। পাস করতেন কিভাবে, বা ভাবি পাস পাস করতে আপু আমি মানে নিজে পড়ে পাস করছি। আমি একটা সময় যখন আমাকে আমার আব্বু স্কুল লাইফে কোচিং এর টাকা দিত, টিচারের কথা বলবো, ওই টাকা আমি পড়তামই না, আমি নিজেই পড়তাম। কোচিং এর টাকা আমার পকেটে চলে যেত, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতাম ফিরতাম, আড্ডা দিতাম। যাই হোক, এই কথাগুলো যখন আমার স্টুডেন্টরা শুনবে তোরা হয়তো একটু অবাক হবে যে স্যার ছোটবেলায় এত দুষ্ট না, ছিল। সবার ছোটবেলাটাই একটু মজারই কাটে, তবে এটা শুনে আবার স্টুডেন্টরা কখনো উদ্বুদ্ধ হবেন না যে ক্লাস ফাঁকি দিয়ে বিএম কলেজের গাড়িতে করে অন্যখানে চলে যাওয়া। তো এরপরে আসলে ও যেহেতু একটু বাসার বড় মেয়ে, বিয়ের প্রপোজাল আসতে শুরু করলো। মানে ওই লোকটা একটু এইজি লোক ছিল, সরি ওই যে অ্যাক্টর ফজলুর রহমান বাবু আছে না, ওনার মতো লুক আচ্ছা, ওই লোকটার। মানে ওনার বয়সী লোক। হ্যাঁ, ওনার বয়সে, উনি একটা কলেজের প্রফেসর ছিল। ওই প্রস্তাবটা বেশ অনেক দূর আগানোর কথা ছিল। তো আমি না বন্ধু বান্ধব নিয়ে ওনাকে তারাই দিছিলাম ডিম মাইরা। হ্যাঁ, তখন আর কি একটু গল্পটা বলবেন, না, শুনতে মানে ইচ্ছে ও করছে। আমাকে বলছিল যে এই লোকটা বসছে দেখছে, তাদের পছন্দ হয়েছে এবং তারা বেশ আগ্রহী যে 15 দিনের মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলবে। তার ফ্যামিলি কিভাবে, মেয়ের ফ্যামিলি কিভাবে রাজি হচ্ছে এরকম বয়স্ক একটা লোকের সাথে তারা বিয়ে ওই দিতে? যে একটা ভালো প্রফেশনে সে ছিল, সে বিসিএস ক্যাডার ছিল, কলেজের টিচার ছিল। তো ওই লোকটা ওই সময় আর কি আমরা তাকে বাইরে বাসায় আসতে দিনে ওই পথ থেকেই তারাই দিছি ডিম ডুম মাইরে আর কি। কি বলছেন, মারার সময়? না না, কিছুই বলি না। ওরা যখন রিক্সাটা থামছে তখন বলছি এখানে বিয়ে হবে না। আমার বন্ধুরা ছিল, আমার বন্ধুরা আমার চেয়ে বেশি ডান পিটে ছিল। হ্যাঁ, তো ওরা এটা করছে, তো উনি ওখান থেকে আর যে চলে গেছে এরপর সেকেন্ড টাইম আর উনি বুঝতে আসেন। পেরেছিল হ্যাঁ, বুঝতে যে তো ডেফিনেটলি পেরেছে। সামথিং ইজ হ্যাঁ, রং। তো এরপরে আর কি আমি আর ওই রকম চিন্তা করছি এরকম করে ডিম বেচারা। মাইরে আর কতকাল। তাছাড়া আমার বন্ধুরা বিভিন্ন প্রেম টেম করতো, ওখানে আমরা থাকতাম, এরকম বিভিন্ন রকম ঘটনাও ঘটতো। তো এই সার্বিক নলেজগুলো নিয়ে আব্বু বেশ মানে আমার উপর ডিসস্যাটিসফাইড ছিল। আর আমার কিন্তু বড় ভাই আছে 2 বছরের বড়, সে এইসবের মধ্যে কিছুই নাই, তার কোনো প্রেম বা কোনো সম্পর্ক ছিল না। এখন আমি ছোট, হুট করে আমার বিয়েটা কিভাবে হয়, তার সামাজিক একটা বড় বলতেও তো ভাই আছে। পারছেন না, হ্যাঁ। তো বাসায় পরবর্তী সময় আমি একটা মিথ্যা বললাম যে আমি বিয়ে করে ফেলছি। হ্যাঁ, বাসায় বললাম যে আমি বিয়ে করে ফেলছি অলরেডি, এখন এটা মানুষ জানবে না তোমরা এটা ঠিক করবা। এবং এর পরবর্তীতে আমাদের বিয়েটা হয়েছে 2007 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল সিডর, বেশ কঠিন ঘূর্ণিঝড়। সিডরের পরের দিন ছিল ডেট। বিয়ের সিদ্ধান্তটা তো হুট করে না, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। এটা কি সেই ডিম মারার ঘটনার পরেই ডিসাইডেড, নাকি আরো কিছু না না, ঘটনা ওই ঘটনার ঘটেছিল? পরে, ওই ঘটনার পরে বড় আকারে নালিশ আসলো আব্বুর কাছে যে আচ্ছা। এই ঘটনা। তে আপনার পরিবার তো আপনি বলেন বিয়েই করে ফেলেছেন, কিন্তু আপুর পরিবার থেকে ম্যানেজ করতে কি কোনো না, ওটা ঝুঁকি ঝামেলা পোহাতে ঝক্কি হয়েছে ঝামেলা কিনা? বলতে আমাদের বাসা থেকে প্রপোজাল দেওয়ার পরে, যখন ওই যে ফ্যামিলিগত প্রপোজাল দেওয়ার পরে তারা ওরকম একটা না করে নাই। আর যেহেতু তারা জানতো যে আমার সাথে একটা, এটাও তারাও জানিয়ে গেছিল, তো এখন একটা সামাজিক একটা সম্মানের খাতিরে অনেক সময় এটা নিয়ে নেগেটিভ কেউ ভাবে না, চিন্তা করছে। ওই সময় দুষ্টু ছিলাম কিন্তু ছেলে হিসেবে আমি ভালো ছিলাম, এলাকায় এটা পপুলারিটি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরপর ওই সিডরের পরের দিন এই ঘটনা হলো। ওই দিন কারেন্ট ছিল না, মোমবাতি জ্বালাই আর কি বিয়ে হয়েছে সন্ধ্যার পরে। তো আমার বাসায় কমিটমেন্ট ছিল যে 2 বছরের মধ্যে আমি কোনো ধরনের আর কোনো ফার্দার
মানে তাকে নিয়ে আসার কথাও বলবো না, বা খুব একটা ওই বাসায় যাওয়া আসাও করবো না আর কি, ফিক্সড করে রাখলো যে সব ঠিক আছে। কিন্তু আমি না ওই সময় কমিটমেন্ট দিয়েছিলাম যে না ঠিক আছে 2 বছর, কিন্তু 2 মাস পরেই আমি বলছি যে না এখন নিয়ে আসো। তো না, বড় ভাইয়ের ছোট বিয়ে হয়েছে ভাই অনেক বিয়ে পরে। করে একদম আলহামদুলিল্লাহ না। আচ্ছা, আর তারপর তারপরে হলো যে 2 মাস পরে আমি বাসায় বললাম যে এরকম তো আসলে হয় না, তার চেয়ে নিয়ে আসো, ওখানে থাকার এই বাসায় থাকার মধ্যে তো খুব একটা তফাৎ নেই, সবাই তো জানি। ওকে নিয়ে আসার বলতে কিছুদিন পরেই আমি মানে আমার অনার্স শেষ হয়ে গেল। তো অনার্স শেষ হওয়ার পরে আমি জবের জন্য ট্রাই করতেছিলাম, ওই ও, প্রভাবিত তখন করতো। আপনি কিছুই করেন না, বউ বাসায় নিয়ে চলে আসছেন? আমি টিউশনে করাইতাম, ও আমার আচ্ছা, ইনকাম ছিল, আচ্ছা। কখনোই আমি বাবার উপর ডিপেন্ডেন্ট ছিলাম না। টিচার হিসেবে আমার এখনো ওই পপুলারিটিটা আছে। এখানে কিন্তু একটা শিক্ষা আছে না, ও সবাই দেখছে যেহেতু তাদের একটা শিক্ষা দিতে পারে যে প্রেমের জন্য টিউশনি শুরু করলেও হুম। টিউশনি কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ, গেছে না, ডেফিনেটলি নিয়েছে। একদম সংসার পর্যন্ত। না, আচ্ছা, তারপর? একটা বেকার ছেলের পকেটে টাকা না থাকলে আসলে প্রেমটা ওইভাবে কন্টিনিউ করা যায় না, টাফ হয়ে যায়, দিনে দিনে টাফ হয়ে যায়। বেকার ছেলের পকেটে টাকা না থাকলে প্রেম করা যায় না মানে? না না, মেয়েরা কি বর্তমানে তাহলে টাকা বর্তমানে পছন্দ করে? না না না, টাকা পছন্দ না। একটা রিলেশন মেনটেন করতে গেলে হয় কি, বিভিন্ন অকেশন থাকে, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া লাগে, এটা তো বাস্তবতা। তো এইটা একটা বেকার ছেলের জন্য বেশ একটু কষ্টকর, মানে আচ্ছা। প্রত্যেকটা অকেশনে তাকে গিফট করা বা তাকে নিয়ে যাওয়া গিফট কোথাও না পেলে কি ভালোবাসা চলে যাবে? আমার তো মনে হয় না, আমার ক্ষেত্রে তো এরকম মনে হয় না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখি অনেকের এক্সপিরিয়েন্স খারাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশেষ দিনগুলোতে একটু হ্যাঁ হ্যাঁ, বিশেষায়িত করতে তারপর হয়। একজন পার্টনারকে তো সময় দিতে হয়, তার সাথে ঘুরতে হয়, রেস্টুরেন্টে যেতে হয়, বিভিন্নভাবে টাইম দিতে হয়। এটা পকেটে টাকা না থাকলে ওইটা আসলে পারফেক্টলি হয় না, হয় তবে পারফেক্টলি হয় না। প্রেমের তো একটা থিম জায়গা থাকে যে জি। ওই জায়গাটায় আমরা সবচেয়ে বেশি প্রেম করেছি, সেই থিম জায়গাটা কি ছিল? ওইটা ওইটা দুর্গাসাগর, ওই স্পটটাই ছিল, ওখানে গিয়ে আমরা দুর্গাসাগরে কোথায়? ওইখানে তো আসলে কি ওই দিঘির চারদিকে ঘুরানো বসার জায়গা ছিল, ছোট ছোট সিট ছিল, ওইখানে দক্ষিণ দিকে একটা সিট ছিল কমন, ওইখানে আমরা যেতাম। তবে মাঝে মধ্যে গিয়ে দেখলাম ওখানে অন্য কোনো কাপল বসে আছে, তখন তখন চেঞ্জ করতাম পজিশন, আচ্ছা। সমস্যা নেই। কিন্তু স্পেসিফিক ওই রকম যে একদম পছন্দের জায়গা, হ্যাঁ ওদের এই যে ওই সময় লোডশেডিং হইতো প্রচুর, আচ্ছা, তো সন্ধ্যার পরে যখনই লোডশেডিং হইতো ওইটাই একটা সিগন্যাল যে আমি ওখানে যাব, ওদের বাসার ওখানে। তো পিছনে একটা ছোট্ট রাস্তার মতো ছিল। তো একদিন হলো কি যে ওখানে ওর বাসায় ওর এক মানে ওর আম্মুর নানি, সে ওই বাসার পাশে সবজি চাষ করতো ফাঁকা জায়গাটায়। তো রাতের আধারে আমি গিয়েছি, ওই সবজি টবজি সবকিছু মানে পা দিয়ে নষ্ট করে গেছি। পরের দিন নাকি সে প্রচুর বকাঝকা করছে যে কোন চোর আসলো ওখানে, কি করলো না করলো, মানে ওই সে ব্যাপারটা। তো বুঝেছিল কোন চোর হ্যাঁ। আসে না। ওরপর সব ঠিক ছিল আপু, এরপর আমি জবের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আমার যেই জবে আমি বাসায় থাকতে পারি, বাসার কাছাকাছি থাকতে পারি, ফ্যামিলির সাথে সময় দিতে পারবো বেশি, সেটা আমি সবসময় প্রিফার করতাম। ব্যাংকে আমার মনে করেন ফার্স্ট পোস্টিং হয়েছিল কুমিল্লায় 14 গ্রাম, তো আমি ওদের রাইখা কুমিল্লায় 14 গ্রাম যাবো, ওই এই যে সেই ওদের জব বলতে আমার দরকার মানে নেই। বাবা মা, বাবা মা বা তারপরে ওকে আপনার রেখে wife? যাইনি, আমি জয়েন করি নাই। আমার বাবা, আমি যত ধরনের অন্যায় করি না কেন, আমার বাবা কখনো আমাকে ওই রকম সরাসরি কখনো বকাঝকাও করে নাই, বা কখনো কোনো নেগেটিভ কথা কখনোই বলে নাই। সে আমাকে যথেষ্ট রকম ভালোবাসতো, এবং সে চাইতো যে আমি সবসময় তার কাছাকাছি থাকি, এবং সে ভাবতো যে আমি তার উত্তরাধিকারী হব, পারফেক্ট উত্তরাধিকারী, এই যে পলিটিক্যাল দিকে, হ্যাঁ এটা সে ভাবতো, চিন্তা করতো সবসময়। তো পরবর্তী সময় আমার ওই সময় স্কুলের জবটা হয়ে গেল গভর্নমেন্ট হাই স্কুলে। তো ওইখানে আমি যোগদান করলাম পিরোজপুর। পিরোজপুর হলো ঝালকাঠির কাছেই, মানে সকালে আমি যেতাম, তখনও আমি পিরোজপুর থাকি নাই, আমি ঝালকাঠি থেকে যেতাম জার্নি করে, ধরেন ফজরের সময় উঠে যেতাম, হুম। আবার সন্ধ্যা 7টা সাড়ে 7টায় বাসায় চলে আসতাম। তো স্কুলটা ছিল 2 শিফটের, সকাল 7টা থেকে 12টা এবং 12টা থেকে 5টা। তো আমার পোস্টিং ছিল সকালের শিফটে। তো 7টায় গিয়ে স্কুল ধরতে হইতো, আমি একদম কাক ঢাকা ভরে 5টা সাড়ে 5টার সময় উঠে চলে যেতাম। সবই করছি ওদের জন্য, ওদের সাথে একটু বাড়তি টাইম পাস করার জন্য, টাইম আমি ব্যাক স্পেন্ড করতে করার পারি। জন্য। হুম হুম হুম। এর মধ্যে একটা ঘটনা ঘটছে যে ওর একটু কয়েকদিন থেকে অসুস্থ ছিল, পেটে ব্যথা ছিল, তলপেটে ভীষণ। আমরা ডাক্তার দেখাতে গেলাম বরিশাল, ডাক্তার বললো যে ওর ওভারিয়ান সিস্ট আছে। বললো যে তো সিস্ট তো চলে যাবে, বাই দেবে, এটা আসবে যাবে চলে যাবে, কিন্তু তোমরা এখন বেবি ট্রাই করো, না হলে ফার্দার হয়তো ফিউচারে প্রবলেম হতে পারে। তখন কিন্তু বিয়ের পর পর একদম 2011 সালের ঘটনা প্রথম দিকে। ডাক্তার যেহেতু বলছে, আল্লাহ রহমতে আমাদের একটা ছেলে সন্তান আসলো 2012 সালে। ছেলে সন্তান যেদিন পৃথিবীতে আসলো, জি। আপনি প্রথম বাবা হিসেবে যখন বাচ্চাটাকে ধরলেন, হ্যাঁ। আপনার কেমন তা লাগছে? আসলে ওই দিন আমি ভীষণ লজ্জা পাইছি। কেন? রিলেটিভ যে এই অল্প বয়সে একদম বাবুর বাবা, আমার বন্ধু বান্ধব আমাকে বেশ ট্রলিং করতেছিল যে কি ব্যাপার। তো আমি একটু লজ্জা পাইতাম প্রথম প্রথম, ওকে নিয়ে কোলে নিয়ে রাস্তায় বের হতে আমি একটু অকওয়ার্ড ফিল করতাম যে এই ভাগ্নি বয়সে একটা বলে চালায় দিতেন না তো, ভাগ্নি না না বলে? না না ওইরকম না, পরবর্তী সময় ইউজড টু হয়ে গেছি আর কি। এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স তো, ওই এই যে আসলে তারপর প্রথম বাবা হওয়ার সময় একটু না না, ভয় থাকে ওই না যে ফিলিংসটা তো, ওইটা তো মানে ওটা কি বলবো, ওটা স্বর্গীয়, ওটার সাথে কোনো দুনিয়ার কোনো কিছু তুলনা হয় না, কম্পারেটিভ। আমার ছেলেটা ওই সময় আমার মনে হলো যে একদম হুবহু আমার মতো হয়েছে সবকিছু মিলিয়ে। হ্যাঁ, ওই সময় যে আমি বাহিরের দিক থেকে যে ঘরে চলে আসছি আর আমি কখনো
বাইরের দিকে আমি কখনো যাই না আর কখনো। চমৎকার। ওর পরে আমরা পিরোজপুর শিফট হলাম, হুম হুম। দেন সব ঠিকঠাক মতো চলতেছিল। তো পিরোজপুরে ভাল লাগতো না আমার, আমার নিজের বাবা মার কাছে চলে আসতে মন চাইতো। পরে আমি ট্রান্সফার নিয়ে চলে আসলাম আমার নিজ জেলায়, জালুকাঠি হরচন্দ্র গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ওখানে চলে আসলাম 15 সালে। সেই থেকে কন্টিনিউয়াস ওখানেই আসি। আচ্ছা। ও যখন আমার সাথে ছিল তখন তো আমি ওভারঅল বেকার ছিলাম, আমার জব হয়েছে 2011 সালে, হুম হুম। আর আমি বিয়ে করছি 2007 সালে। এই 4 বছর সময়টা সার্বক্ষণিক সে আমার সাথে ছিল, এবং আমার ওই সময়টা আমার একটু টাফ টাইম ছিল অ্যাজ এ ম্যারিড পারসন। ওই সময় কি কি সমস্যার সম্মুখীন হতে? প্রথমত সমস্যা হলো যে সামাজিক একটা প্রবলেম, যে আমার বড় ভাই ছিল, হ্যাঁ, তার আগে আমি বিয়ে করে ফেলছি। এটা একটা মানে অনেক জায়গায় গেলে না ওই ভাইকে বা আমাকেও অনেকে বলতো যে কি করলা, বড় ভাই থাকতে আগে করে ফেলা, এটা আমার ভাল লাগতো না খুব একটা। তো আর জব ছিল না, বেকার অবস্থায়, সেটাও অনেকে বলতো, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে একটু টিপ্পনি কাটতো যে বেকার অবস্থায় বিয়ে করে ফেলছো, কিছুদিন অপেক্ষা করতা, শুনলা না তো কারো কথা, এই ধরনের কথা বলতো। এটা আমার একটু খারাপ লাগতো। তার শখ ছিল সে ঘর সাজাইতে পছন্দ করতো, এবং আমার বাসায় এখন এমন এমন জিনিসপত্র আছে বেশ ইউনিক, ও বিভিন্ন মাধ্যমে কালেকশন করছে। দেখা গেল ওকে আমি মাসে 10,000 টাকা বা 5,000 টাকা হাত খরচ দিয়েছি, ও নিজের জন্য কিছু কিনতো না, ঘরের জিনিস কিন্তু শুধু। এটা হলো ওর সবসময়ের জন্য শখ। কত 2012 থেকে 20 পর্যন্ত কোনো প্রবলেমই ছিল না আমাদের মধ্যে। তারপর কোভিড এলো, কোভিডে আমার বাবা কোভিডে মারা গেছে। ওর পর থেকেই না আমাদের এই ঝামেলা শুরু। প্রথম ঝামেলা শুরু হলো যে ওই যে সিস্টের কথা প্রথমে আমরা বলছিলাম যে ওভারিয়ান সিস্ট ছিল, ওইগুলো আবার নতুন করে চলে আসলো। আচ্ছা, অসুস্থতার বিষয়গুলো আসছি, তার মধ্যে এই যে লম্বা একটা সময় পার করলেন, জি আপনি কি সেই সময়টা আপনার পেশা হিসেবে একজন শিক্ষক কি ছিলেন? জি শিক্ষকতা পেশাই ছিলেন। ডেফিনেটলি, হ্যাঁ এবং ওইটাই ছিল। এখানে তো উত্থান পতন বা আপনাদের মধ্যে কোনো ঝগড়া হতো কিনা? আমি কিছু অনিয়ম করতাম নিজের যত্নের ক্ষেত্রে, হ্যাঁ, যেমন আমার একটু কিডনির প্রবলেম আছে, আমি পানি খাইতাম না ঠিকঠাক মতো, হ্যাঁ। তো আচ্ছা। এইটা যে কেন খাইতাম না, এইটা নিয়ে আমার সাথে তার সাথে ঝগড়া হইতো। বা আমি যে টাইমলি একটু ঘুমাইতাম না, রাত জাগতাম, এইটা নিয়ে ঝগড়া হতো। এমনিতে কোনো ফ্যামিলি ম্যাটার নিয়ে বা কোনো থার্ড পার্সন নিয়ে কখনো আমাদের মধ্যে কখনোই কোনো প্রবলেম ছিল না। বাট এই যে কোভিড আসার পরবর্তী সময়ে না প্রবলেমগুলো শুরু। কি ধরনের কি সমস্যা? ধরনের প্রবলেম? প্রথম হলো কোভিডে আমার আব্বু মারা যাওয়ার পরে হুম হুম। ওর ধরা পড়লো ওভারিয়ান সিস্ট। আমরা তো 20 সালের ঘটনায় জি, ছিলাম, তার জি। আগে কি কোনোভাবে না না না, তার আগে সিস্ট টেস্ট কোনো কিছুই না ধরা না না, পড়েনি? ধরা পড়েনি। 2020 এই প্রথম অসুস্থতার রাইট, বিষয়টা ধরা হ্যাঁ ধরা পড়লো। পড়ছে। আচ্ছা, সেদিন তখন কি হলো? 2020 থেকেই শুনতে চাই। 2020 সালে ওর সিস্টের এই প্রবলেমটা ধরা পড়ছিল, আচ্ছা। 2020 সালে। তো তখন ডাক্তার বললো যে তুমি 18 মাস একটা মেডিসিন কন্টিনিউ করো, এটা চলে যাবে, হ্যাঁ। হুম হুম। তো 18 মাস আমরা কন্টিনিউ করিনি, ওই 20 থেকে 20-এর শুরু থেকে শেষ পর্যন্ত ফুল বছর মেডিসিন নিছে, কিন্তু প্রবলেমের কোনো সলিউশন হয় নাই তখনও, আচ্ছা। হ্যাঁ। তো পরবর্তী সময়ে যখন সেকেন্ড টাইম ডাক্তার কাছে গেলাম, টেস্ট করে দেখলো যে সিস্ট কমে নাই, উল্টো আরো বাড়ছে। তখন সে বললো তাহলে তো এই ওষুধে যেহেতু কাজ হচ্ছে না, সার্জারি করতে হবে। হুম হুম। দেন 21 সালের শুরুর দিকে আমরা সার্জারি করাইছি স্কোয়ারে। সার্জারি করানোর পরে ডাক্তার বললো যে তুমি 6 মাস ফলো আপে থাকবা, প্রতি মাসে একবার আসবা, আমার কাছে এসে চেক করবা আর বেবি ট্রাই করবা এই গ্যাপে। ওই গ্যাপ টাইমটাতেই তার ওই এক মামিকে সে দেখতে গেল, ওই যখন আমরা ফলো আপে ছিলাম 6 মাসের, হ্যাঁ। মানে মামির কি হয়েছিল? ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হয়েছিল তার, ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ। আচ্ছা, তারপর? তো তাকে দেখতে যাওয়ার পরে জিজ্ঞেস করলো যে কি কি সিমটম ছিল। দেন উনি যে সিমটমগুলো বললো, ও বাসায় এসে দেখলো যে তার নিজের মধ্যে এরকম প্রবলেম আছে। আচ্ছা। কিন্তু ও দেখার পর ইমিডিয়েট কিন্তু বলেনি। কি ইমিডিয়েট ধরনের সিম্পটম? সিমটম ছিল ওর ব্রেস্টে একটা ছোট্ট একটা লাম্পের মতো, মানে ছোট্ট একটা মানে ফোড়া ঠিক না আর কি বলবো, টিউমারের মতো সে ফিল করতো হাত দিয়ে। আচ্ছা। প্রথমে সে অত গুরুত্ব দেয় না, কিন্তু যখন সেই পেশেন্ট দেখতে যাওয়ার পরে তার কাছে শুনছি যে তারও সেম এরকম ফিলিংস ছিল, তখন সে বাসায় এসে প্রথমে বলে নাই, 1 মাসে সে বলে নাই কারো কাছে। তো 1 মাস পরে সে তার মায়ের কাছে বলছে ব্যাপারটা, আমার কাছে কিন্তু শেয়ার করে না যে আমি টেনশন করব বা ভয় পাবো এই জন্য। তো তারপরে ওর আম্মুর সাথেই গিয়েছিল ডাক্তার দেখাইতে বরিশালে। যাওয়ার পরে সেখানে আল্ট্রাসাউন্ড করলো, মেমোগ্রাম করলো, করার পরে রিপোর্ট আসার পরে ডাক্তার বললো এটা ফাইব্রয়েডিনোমা, এটা ক্যান্সারাস না, সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই বা কোনো সার্জারিরও দরকার নেই। 2021 সালের ঘটনা কিন্তু এটা। তো আমরা ওই সময় না ওই যে এইখানে ডাক্তারের কাছে আসতাম যেতাম, আর ওইটা নিয়ে নিশ্চুপ বাসায় বসতাম, এইখানে ডাক্তারের কাছে ওই সমস্যাটার কথা বললো। নেক্সট টাইম যখন আমরা ফলো আপে আসছি, তখন সে বলার পর উনি বললো যে তোমরা না একটা এইখানে একটা এফএনএসি করো। তখন আমরা কিন্তু করি নাই, আমরা চলে গেছি। FNAC টা কি? এফএনএসি হলো যে যেখানে ওই টিউমারটা আছে ওইখানে সিরিঞ্জ থেকে ওর ভিতরে থেকে লিকুইড বের করে আনে। আচ্ছা আচ্ছা, ওটা ওই লিকুইড, ক্যান্সারাস কিনা? হ্যাঁ, ওই পরীক্ষা লিকুইডটা করার পরীক্ষা করার পরে বোঝা যায় যে ওটার ভিতরে ক্যান্সারাস কোনো কিছু আছে কিনা। তো উনি এফএনএসি করতে বলছিল, আমরা কিন্তু তখনও করি নাই, ও ভয় পাইতো যে সিরিঞ্জ দিবে ব্যথা পাবো। তো চলে গেলাম ফলো আপ, 3 মাস ফলো আপ চললো, চলে গেলাম বাসায়। তো তখন কিছুদিন পর ওর ওইখানে পেইন হতে শুরু করলো। দেন আমি আর সময় নিই নাই, তখন ইনস্ট্যান্ট আবার ঢাকায় চলে আসছি। চলে আসার পরে তারপরে টেস্ট করলাম, এফএনএসি করার পর ইনস্ট্যান্ট আর কি ওই দিনই রিপোর্ট
মানে ওই দিন ডাক্তার যে করছে উনি প্রথমে বলে দিছে যে এটা ক্যান্সারাস, রিপোর্ট কিন্তু তখনও দেখেই বলে হ্যাঁ দিয়েছে। আসেনি। কি বলবো আর, ওই থেকে যে একটা ব্যাড জার্নি শুরু হলো লাইফের, কারণ এই পরিস্থিতির জন্য আমি আসলে রেডি ছিলাম না ওই সময়, বা ও রেডি ছিল না মেন্টালি। আমরা বেশ ভাবতাম যে ক্যান্সার মানে তো আসলে মরে যাওয়া, আর সার্ভাইভ সেই করার। সময়টা তো একদম করোনা কালীন রাইট, সময়টার খুব একদম শেষ একটা টাফ দিকে। টাইম। হ্যাঁ, কি করব ফ্যামিলির সাথে ডিসকাস করলাম, তারা বলল যে ডাক্তার, তারা আবার একজন ডাক্তার দেখালাম আমরা, হ্যাঁ ক্যান্সার একজন অনকোলজিস্ট দেখালাম, তো উনি বললো যে এটা তো সার্জারি করতে হবে। দেন সার্জারি করলাম আমরা। সার্জারি করেছিলেন, হ্যাঁ, কোথা সার্জারি থেকে করেছি। করেছিলেন? সার্জারি অ্যাট ফার্স্ট করেছিলাম বরিশাল থেকে। এই ভুলটা কোথায় হয়েছে, ক্যান্সারের যে কোনো সার্জারি আমাদের হওয়া উচিত অনকোলজিস্ট সার্জনের মাধ্যমে, জেনারেল সার্জনের মাধ্যমে না। এইখানে আমাদের একটা মিস্টেক ছিল যে আমরা জেনারেল সার্জন থেকে সার্জারি করাইছি, যে কারণে ওই সার্জারিটা না, ডাক্তার বলছে সব কিছু সাকসেসফুলি হয়েছে, কোনো প্রবলেম নাই, কিন্তু আসলে প্রবলেম ছিল। ওই জার্মটা পুরোপুরি যায় নাই ওই সার্জারিটার পরও। আমরা যখন ওই সার্জারির পরে ওই অংশটা নিয়ে পরীক্ষায় পাঠাই, হ্যাঁ, তো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে ওইটাকে, ওইটায় রিপোর্টে আসলো যে ওর ক্যান্সারটার ধরন কি, কি ধরনের, মানে ক্যান্সার তো অনেক টাইপ আছে, কি ধরনের ক্যান্সার, এর ট্রিটমেন্ট প্ল্যান কি। তো বরিশালে আমরা একজন ডাক্তার সাথে ডিসকাস করলাম, সে বলল যে তোমার তো এখানে ইমিউনোথেরাপি দিতে হবে তাকে, প্রত্যেকটা ইমিউনোথেরাপি 1,05,000 টাকা দাম, 21 দিন পর 18টা দিতে হবে, আর এর পাশাপাশি কেমো, রেডিয়েশন এগুলো তো আছে। তো ওভারঅল তোমার 40 লাখসের মতো টাকা লাগবে, 1 বছর সময় 40 লাখ টাকা তোমার এক্সপেন্স করতে হবে, এবং কন্টিনিউয়াসলি এটা প্রতি মাসে 2 লাখ করে বা 3 লাখ করে এরকম এক্সপেন্স করতে হবে। তো মানে এক বছর কি পুরো ট্রিটমেন্ট হ্যাঁ, প্ল্যান, তাদের প্ল্যান ছিল Plan. 1 বছর, মানে ওই যে 21 দিন পর 18টা, ওটা প্রায় 1 বছর এবং একটু বেশিও হয়। এটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আর এত টাকা যদি আমি খরচও করি, সেক্ষেত্রে আমি এই দেশে কেন করবো, আমি প্রয়োজনে ইন্ডিয়াতে নিয়ে যাই, কারণ আমাদের আশেপাশে অনেক পেশেন্ট আছে যারা ইন্ডিয়াতে গিয়া সুস্থ হয়েছে। ওই থেকে আমাদের জার্নি শুরু হলো মুম্বাইতে টাটা মেমোরিয়াল হাসপাতাল। অপারেশনটা যখন হলো তখনই কি ক্যান্সারটা ঠিক হয়ে যাওয়ার কথা না, নাকি এটার পরেও আবার প্রসেস আছে? নর্মালি অপারেশনটা যখন হয়, ক্যান্সারাস যে জায়গাটুক না, ওইটুক কেটে ফেলা, বাদ দেওয়া হয়, তারপরে বাড়তি সেফটির জন্য আপনার রেডিয়েশন দেয় ওখানে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বলি আমাদের মিস্টেক, আসলে কি বলবো, আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা অনেক বড় ত্রুটি রয়ে গেছে, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝি। যে ডাক্তারের কাছে আমরা গেছি সার্জারির জন্য, ওনারই প্রথমে বলা উচিত ছিল যে তোমাদের এই সার্জারি তো আমার না, এটা একজন অনকোলজিস্ট সার্জন করবেন, যে ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন, আর জেনারেল সার্জন হলো আলাদা। তাহলে কি কিছু টাকার জন্য উনি আপনাদের এখন সার্জারিটা এইটা করিয়ে আসলে দিলেন? আমি অনেয়ার বলতে চাই না, তার না, নামটাও আমরা আমি তার বলতে নাম চাই না, উচ্চারণ করতে চাচ্ছি না, কিন্তু শুধু উনি বেশ আগ্রহে সার্জারিটা করছে এবং আমাদের বেশ ইনফ্লুয়েন্স করছে কত দ্রুত করতে পারি আমরা সার্জারিটা। আমরা এমন একটা কন্ডিশনে ছিলাম, এক্সপেরিমেন্টের জন্য নাকি আমি আমরা এমন বুঝতে একটা পারছি না। কন্ডিশনের মধ্যে ছিলাম যে মানে কি ডাক্তাররা ধরনের যা বলতো experiment এটা? সেটাই আমরা বিলিভ করতাম, যে আসলে তো বুঝতাম না মানে অত কিছু। ডাক্তাররা, একটা মানুষ অসুস্থ হলে ডাক্তাররা তো আসলে আমাদের বলা যায় যে গডের পরেই হ্যাঁ। ডাক্তার, এমন ভাবেই তো আমরা দেখি। হুম। তো সেক্ষেত্রে তো ডক্টরের উপর আপনি ভরসা হ্যাঁ। করবেন, খুবই স্বাভাবিক। না, কিন্তু ওনার তো এটা বোঝা উচিত ছিল যে এই সার্জারি তো আমার না, এটা তো হলো একজন বুঝতে অনকোলজিস্ট পেরেছি, সার্জনের। হ্যাঁ, তারপর? উনি কিন্তু এটা একবারও মুখ খুলে বলেও না, উনি যত তাড়াতাড়ি আমার পেশেন্টকে অপারেশন টেবিলে উঠানো যায়, ওনার মধ্যে এরকম একটা মানে অ্যাক্টিভিটি ছিল। আর আমিও মানে আমাদের মধ্যে কি, আমাদের ফ্যামিলিতে ওইরকম কারো এক্সপিরিয়েন্স ছিল না যে ক্যান্সার রোগের, তাহলে হয়তো একটা সঠিক একটা গাইডলাইন পাইতাম। আর ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি, তারাও সবাই আপসেট হয়ে গেছিল, যত দ্রুত করা যায় সার্জারি ইনস্ট্যান্ট, ওই ঢাকা থেকে রিটার্ন গিয়ে সার্জারি করছি আমরা। আপনার ছেলেটা তখন কত বড়? ওর বয়স কত, ও তো 11-10 বছর হবে বয়স তখন। 10 বছর হ্যাঁ। বয়স। আচ্ছা, তারপর কি হলো? তো বাইরে সার্জারি নিয়ে যাওয়ার না, try বাইরে নিয়ে করছেন? যাওয়ার এই যে ভুল হয়েছে সার্জারিটা, এটা কিন্তু আমরা দেশে বসে বুঝতে পারি নাই, ও। এটা ওখানে গিয়ে বুঝতে পারছি যে আমার টোটাল ট্রিটমেন্টটাই ভুল হয়েছে। ওটা ওই যখন ইন্ডিয়াতে গেছি আমি, ওখানকার ডাক্তাররা বলছে তুমি যে ট্রিটমেন্ট করছো, আসলে এটা ট্রিটমেন্ট তো এভাবে না, এইভাবে হওয়া উচিত। কিভাবে? বলছি আমি, মানে কি হয়েছে আর কি আমি বলি আপু, হয়নি? ওই যে সার্জারির পরে যে এই অংশটা সার্জারি করছে, ওইটা পরীক্ষার জন্য পাঠায়, হ্যাঁ। ওইটার উপর বেস করেই তার ট্রিটমেন্ট প্ল্যান হয় ক্যান্সার রোগের। ক্যান্সার মানে যে সব রোগীর যে একই ধরনের ট্রিটমেন্ট, একই মেডিসিন, সেটা কিন্তু না, ওর অনেক ধরন আছে। তো আমাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের ওর ছিল প্রথমে ER/PR নেগেটিভ আর HER2 পজিটিভ, এটা হলো 3টা কি বলবো হরমোন। এই পজিটিভ নেগেটিভ উপর ডিপেন্ড করে আপনার ট্রিটমেন্ট প্ল্যান সাজেস্ট করে। তো আমরা ওই রিপোর্ট পাওয়ার পর গেলাম একজন অনকোলজিস্টের কাছে, উনি বললো যে তোমার ট্রিটমেন্ট প্ল্যান হলো এইটা, ওর ইমিউনোথেরাপি দিতে হবে ওকে, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি বলো ওইটাকে, আর কেমোথেরাপি না কিন্তু ইমিউনোথেরাপি, ওটা বেশ এক্সপেন্সিভ, 1,05,000 টাকা করে এক একটার দাম, যেটা সবচেয়ে বেস্ট। আর বাংলাদেশি কোম্পানি বিকন তৈরি করে ওইটা 85,000। এখন তুমি যদি বিদেশিটা দাও তাহলে তোমার জন্য ভালো। তো ওটা 21 দিন পর পর তোমার 1,05,000 টাকা ওষুধ, এর পাশাপাশি আরও তোমার 50,000 ধরে নিবা এক্সট্রা কস্ট, তার মানে 1.5 লাখ বা 1,60,000
এরকম করে তোমার প্রতি 21 দিন পর পর লাগবে, আর ওভারঅল তোমার 40 লাখ প্লাস টাকা খরচ করতে হবে। তো আমি ভয় পেয়ে গেলাম যে এতগুলো টাকা হুট করে এত অল্প সময়ের মধ্যে। তারপর চিন্তা করলাম যে হবে, কিন্তু যদি আমি টাকাই খরচ করি, আমি এখানে বরিশালে কেন করব, আমি দেশের বাইরে করব, বেস্টটা করব। তো ওর পরে আমরা আপনার যে ইন্ডিয়াতে ট্রাই করলাম, মুম্বাই টাটা মেমোরিয়াল, মুম্বাইতে এটা হলো স্পেসিফিক ক্যান্সার হাসপাতাল। এইখানে একটা মেসেজ আছে যে ক্যান্সারের ট্রিটমেন্ট, যে কোনো পেশেন্ট ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হলে যেন কোনো জেনারেল হাসপাতালে না যায়। জেনারেল হাসপাতাল মানে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ক্যান্সার আছে, অন্যান্য ডিপার্টমেন্ট আছে। আর ক্যান্সার হাসপাতালের ক্যান্সারের চিকিৎসা হওয়া উচিত যে কোনো স্পেসিফিক ক্যান্সার হাসপাতালে, যেখানে শুধুমাত্র ক্যান্সারের ট্রিটমেন্ট হয়। জেনারেল হাসপাতালে ক্যান্সারের ট্রিটমেন্টটা কখনো পারফেক্টলি হয় না। আচ্ছা, এই ব্যাপারটা আমাদের দেশে আসলে খুব একটা প্রচলিত না। আমরা ক্যান্সার হলেই যে কোনো একটা জেনারেল হাসপাতালে চলে যাই, ওখানে একটা ক্যান্সারের একটা বিভাগ থাকে, সেইখানে বিভাগে দেখাই খুব ছোট পরিসরে। কিন্তু ক্যান্সারের চিকিৎসা প্রায়োরিটি হলো ক্যান্সার বিশেষায়িত হাসপাতালে করতে হবে, নট আপনি কোনো আসলে জেনারেল আপনার হাসপাতাল। অভিজ্ঞতার হ্যাঁ, আলোকেই এইটাই বলছেন, এটা তাই তো? এটা আমাদের অনেকে দেখা যায় যে অনেকে আছেন আমাদের দেশে, যে একটা কমন কথা আছে, ইন্ডিয়াতে যায় ভেলোর একটা জায়গা আছে, হ্যাঁ, ওখানে যায়, ওটা একটা জেনারেল হাসপাতাল, বেশ পপুলার, আমাদের দেশের লক্ষ লক্ষ রুগী যায় প্রতি বছর। কিন্তু ভেলোর হলো ক্যান্সারের জন্য না, কিন্তু হাসপাতাল ওটা একটা জেনারেল হাসপাতাল। বুঝতে পেরেছি। তো তারপর ওখানে কি অনেক হলো? পেশেন্ট যায়, ওখান থেকে ব্যাক করে তারা আবার এই টাটা মেমোরিয়ালে ওই ক্যান্সারের যে, ওটা একটা গবেষণা প্রতিষ্ঠান, এবং ক্যান্সারের চিকিৎসা শুধুমাত্র ইন্ডিয়াতে বেস্ট চিকিৎসা হয় ওখানেই। তো আমরা অনেকে ভুল করি যে আমরা জেনারেল হাসপাতালে চলে যাই ক্যান্সারের ট্রিটমেন্ট করতে, যেখানে ট্রিটমেন্টটা আসলে পারফেক্টলি হয় না। আর আমাদের ডাক্তাররা ওরকম মন খুলে বলেও না যে তোমার ট্রিটমেন্ট এখানে ভালো হবে। যেখানে যেই হাসপাতালটা ক্যান্সার চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, ওখানে ক্যান্সারের চিকিৎসার জন্য যেসব ইনস্ট্রুমেন্টগুলো দরকার ওইগুলো পারফেক্টলি আমরা পাবো, যেটা জেনারেল হাসপাতালে আমরা পাচ্ছি না বা পাই না। এবং ওই যে ক্যান্সারের যে কেমো বা বিভিন্ন মেডিসিন যা রোগীর শরীরে দেওয়া হয়, ওর জন্য স্পেশাল নার্সই থাকে, ওর জন্য স্পেশাল চিকিৎসকই থাকে, স্পেশাল মানে ট্রেনিং থাকে তাদের। আর আমরা তো জেনারেল হাসপাতালে চলে যাই অ্যাজ ইউজুয়াল, নর্মালি অল্প কিছু টাকা সেভ করার জন্য, কিন্তু ওইখানে ট্রিটমেন্টটা পারফেক্টলি হয় না। এখানে মেসেজ হলো দুইটা, যে কোনো ক্যান্সারের যদি সার্জারি প্রয়োজন হয়, অবশ্যই কোনো অঙ্কোলজিস্ট বিশেষজ্ঞের সার্জারি হতে হবে। জেনারেল কোনো সার্জনের সার্জারি করলে সেটা ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। একদম যে মাঝে মধ্যে রাইট হয় না তা না, তবে ভুল হওয়ার পসিবিলিটি থাকে, ঝুঁকি থাকে। আর ক্যান্সারের চিকিৎসাটা যে কোনো ক্যান্সার বিশেষায়িত হাসপাতালে করলে বেস্ট রেজাল্ট পাওয়ার পসিবিলিটি থাকে। তো বলতেছিলাম, আমরা তখন ইন্ডিয়া চলে গেলাম। আমি যেহেতু একটা গভর্নমেন্ট সার্ভিস করি, আমি চাইলেই লং টাইম ইন্ডিয়া গিয়ে থাকতে পারিনি। ও যখন গিয়েছিল সেপ্টেম্বরে গিয়েছিল, হ্যাঁ 2022-এর সেপ্টেম্বরে গেছে, কন্টিনিউয়াস সে 9 মাস ছিল ইন্ডিয়া। এর মধ্যে মিন টাইম আমি ছিলাম, আমার শ্বশুর ছিল ওর সাথে ওখানে। প্রথম ডাক্তাররা বাংলাদেশে আমরা যে টেস্টগুলো করে গেছিলাম ক্যান্সারের রিলেটেড, ওই টেস্টগুলো ব্লক স্লাইড যখন টেস্ট করছে তখন একটা ব্লক স্লাইড দেয়, ওই স্লাইডটা তারা আবার ক্রস টেস্ট করছে ওখানে। তো ক্রস টেস্ট করার পর দেখা যাচ্ছে বাংলাদেশে যে রিপোর্ট, যে আমার যে ধরন আছে, যে ক্যান্সারটা এই ধরনের, এই ট্রিটমেন্ট দরকার, আর ওখানে রিপোর্টে সম্পূর্ণ উল্টাটা আসছে, মানে টাইপটা ভিন্ন ভিন্ন। এসেছে, তাই তো? তো আচ্ছা। টাইপটা যদি ভিন্ন হয়, আমার যদি প্ল্যানিংটাই ভিন্ন হয়, তাহলে আমার ট্রিটমেন্ট তো ওই পেশেন্ট তো সার্ভাইভ করবে না। আর এটার জন্য বারবার আমি সুযোগও পাবো না শরীরে ওষুধ প্রয়োগ করার, একবারই চান্স পাবো আমি পারফেক্টলি ওষুধ প্রয়োগ করার। তো একদম না। আমি তো ভাগ্য ভালো, আমি বাংলাদেশে কোনো ওষুধ ওকে দেই নাই। যদি দিতাম তাহলে তো রং মেডিসিন হইতো, এটার ওখানে গিয়ে রিকভার করা মুশকিল ছিল। তো পরে ডাক্তাররা বললো কি, তুমি যে ট্রিটমেন্ট করছো ওইটা পারফেক্ট হয় নাই, এই পেশেন্টের ট্রিটমেন্ট হওয়া উচিত ছিল আগে তাকে কেমোথেরাপি দেওয়া হতো, 4 সাইকেল কেমোথেরাপি দেওয়ার পরে ওই যে টিউমারটা একটু ছোট হয়ে আসতো, দেন ওইটা সার্জারি করা হইতো। ও, আচ্ছা আচ্ছা। তো আমরা দেশে বসে কি করছি, আমরা আগেই সার্জারিটা করে ফেলেছি ওই অবস্থায়। তো এইটা একটা মানে বড় মিস্টেক, এবং এই ভুলটা আমি না আসলে কখনো এটা ভুলতে পারবো না, যে এত বড় একটা মিস্টেক হয়ে গেল আমার দ্বারা, বা আমি কেন এটা নিয়ে আরেকটু ঘাটলাম না, আরেকটু সময় নিলাম না। মুরব্বীদের পরামর্শে, প্রেশারাইজের কারণে আমি এত দ্রুত একটা সিদ্ধান্ত নিলাম। আমরা যারা মানে ক্যান্সার পেশেন্টের কথা শুনি, কেমোর সময় কি মানে খুব কষ্ট হয় কিনা, বা এটা কষ্ট কেমন? বলতে আপু, কেমোর আবার একটু ধরন আছে, কিছু আছে বেশ হাই পাওয়ারি কেমো, আর কিছু আছে নর্মাল। হ্যাঁ, সেটা দিলে কেমোর আসলে আমরা অনেকে বলি কি কেমো দিলে চুল পড়ে যায়। চুল পড়ে যাওয়াটা মানে ব্যাপারটা হলো কি, কেমোটা যে পেশেন্টের শরীরে কাজ করতেছে, এটার প্রথম ডকুমেন্টস হলো তার চুলগুলা পড়ে যাবে, তার শরীরে নতুন করে সবকিছু আবার সব কোষ মরে যায়, নতুন করে কোষ তৈরি হয়, এবং হেয়ারের জন্য আলাদা কোষ আছে, ওই নতুন কোষ তৈরি, নতুন করে তার চুল আর কি। তো যখন ওর চুল পড়তেছিল না, তখনকার ব্যাপারটা খুব কঠিন ছিল আর কি ওর জন্য, মানে ওর তো অনেক বড় বড় চুল ছিল। তো যে চুলগুলো হ্যাঁ, পড়তে যে খুব চুলগুলো যখন ভালোবাসতেন। পড়ে যাইতো না, তখন ও মানে খুব কাঁদতো লুকাই লুকাই, এবং এটা বেশ পেইনফুল ছিল আমার জন্য। তো পরে আমি একদিন বাইরে থেকে একটা ট্রিমার আই না, আমি নিজে ওর মানে চুল সব ফেলে দিয়েছিলাম,
অল্প অল্প করে, কারণ ওটা তো উঠতে ছিল, এখান থেকে একটু উঠতো, এখান থেকে একটু উঠতো, মানে অড লাগতো, মানে চুল যে একসাথে সব জায়গা দিয়ে পড়বে সেরকম না, মানে এইখান থেকে একটু উঠতো, এখান থেকে একটু উঠতো, একটু অড লাগতো। আর ও যখন অনেক বড় চুল ছিল আমিও তো দেখতে অভ্যস্ত ছিলাম, তো এই অবস্থায় মানে ও খুব কান্নাকাটি করতো। আমি চাইতাম যে আপসেট না থাকুক, তখন আমি কি করলাম, ওকে একটু উইক কিনে দিলাম, অনেক মজা করছে, মানে ওকে আমি একটু কমফোর্ট দেওয়ার চেষ্টা করছিলাম। তো ওই চুলটা পড়ে যাওয়ার পরে ওনা ভীষণ রকম আপসেট ছিল, এবং ওই যে কেমোর প্রথম চুল পড়ার সাথে সাথে ওই একটু কঠিন টাইপের কেমো দিলে না মানুষ বমি করে, প্রচুর বমি হইতো ওর, সারা রাত ধরে বমি করতো, 200-300 বার বমি করতো। ওর ডাক্তাররা বলতো এটা করবি, এর জন্য মেডিসিন দেওয়া যাবে না। তো আমি দেখতাম যা খাইতো মাঝে মাঝে মানে গলা ছিঁড়ে যাইতো, ব্লাড পড়তো বমির সাথে সাথে, ওই সময়টা বেশ টাফ ছিল। 21 দিন পর পর দিত, দেখা গেল যে প্রথম যখন কেমোটা দিছে 3-4 দিন কোনো খাবার দাবার সে খেতে পারতো না। তারপর যখন একটু সুস্থ হয়ে খাওয়া দাওয়া শুরু করে তখন আবার সেকেন্ড কেমোর টাইম চলে আসতো। তো ওই সময়টা একটু কঠিন ছিল। ওখানে না এত পেশেন্টের চাপ না, টাইম টু টাইম সার্জারি করা বেশ মুশকিল। তো কি বলবো, আমরা সার্জারির ডেট পাওয়ার জন্য আমি ডাক্তারের হাতে পায়ে পর্যন্ত ধরছি যে আমার ডেট লাগবেই। আমাদের দেশে আমি যতটা আন্তরিকতা না পাইছি ওই ডাক্তারের কাছ থেকে, হয়তো অন্য ডাক্তার আন্তরিক হবে, কিন্তু ওনারা বেশ আন্তরিক ছিল। আমার মানে আমি কায়দা ফেলছি, ওনার হাত ধরছি, কাঁদছি যে আমার ডেট লাগবেই। তো ফার্দার উনি আমাকে কেন, মানে ওই সময়টা কি ভাবির অবস্থা খারাপ হয়েছে? খারাপ না, এই হয় কি সার্জারিটা যত দেরি হবে তত এই ক্যান্সারটা ছড়াতে ছড়াতে থাকবে। হ্যাঁ, টাইম টু টাইম না করতে পারলে একদিন লেট হলেও দেখা যায় অন্য জায়গায় ছড়াই যায়। পারফেক্টলি সার্জারি হলো সুন্দরভাবে, ও পুরো সুস্থ। সার্জারির পরে আবার 4 সাইকেল কেমো দিল। প্রথম যে কেমোগুলো দিছিল তখন ভিন্ন টাইপের কেমো, ওইটা অত কষ্ট ছিল না, চুল পড়ারও প্যারা ছিল না। প্রথম 4টা কেমোতে একেবারে সুস্থ, আপনার না সাথে না, ঘুরে প্রথম ঘুরে 4টা বেড়াচ্ছে। কেমোতে প্রথম 2-3টা হওয়ার পরে সমস্যাটা ছিল ওই চুল পড়াটা চুল পড়াটা। আর ওই যে বমিটা, এইটা। কিন্তু আমি থাকলে না ও একটু আপসেট কম থাকতো, আমি যখন দেশে ছিলাম তখন ও একটু কষ্টে থাকতো, আর আমিও পাশে থাকলে ওইরকম বেশি ওগুলো ফিল করতে দিতাম না আমি। তো ওই সময়টা কি এমন কোনো ধরনের কথা হতো যে আমি না থাকলে তুমি কিভাবে না, চলবে, না, এটা বা কি ওর ধরনের? মধ্যে আসলে ফেট তো ছিল যে ও বেঁচে যাবে, ওই সময় ওর এই আপনার বিশ্বাসটুকু মধ্যে? ছিল। হ্যাঁ, আমার মধ্যেও ছিল যে ও রিকভার করবে, কারণ আমি দেখছি কম্পারেটিভলি আমাদের পাশে ওর চেয়ে অনেক সিভিয়ার মানে অসুস্থ রোগী ছিল, কিন্তু তারা রিকভার করতেছে, আমি দেখতাম Recover ওখানে করতেছে, যাওয়ার কিন্তু পরে। ওই সময়টা আপনি একজন ছেলে হিসেবে হ্যাঁ, নিশ্চয়ই আপনার ইমোশন গুলো তো তাকে শেয়ার করতে পারতেন না। না না না, কিন্তু আমি ওই সময়টা তো আপনি কিভাবে নিজেকে পাথর করে রাখতেন? আপনি কি কারোর সাথে শেয়ার করতেন না যে না, আপনার কারোর ভিতরে সাথে কি আসলে শেয়ার করার মতো চলছিল? আমি না, মানে অভিনয় করতে পারি সুন্দর আপু, মানে বাহ্যিকভাবে আমাকে দেখলে কেউ বুঝবে না যে আমি যদি কাউকে না বলি বাইরে যে আমার লাইফে এই প্রবলেম, কেউ আমাকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবে না যে আমার মধ্যে এইরকম কষ্ট আছে লুকানো। তো বলতেছি যে সার্জারি হলো, এরপরে 4টা কেমো হলো, কেমোর পরে হলো রেডিয়েশনের ধাপ। 15টা রেডিয়েশন দিতে হবে, কন্টিনিউয়াস 15 দিন থাকতে হবে, 15টা রেডিয়েশন। তোমার 6 লাখ টাকার মতো লাগবে, 6 লাখ রুপি। সময়টা তো আপনি শুধু একটা সরকারি স্কুল জি শিক্ষক, আপু, এখন কিভাবে ট্রিটমেন্ট ম্যানেজ প্ল্যানটা আমি করতেন? বেসিক্যালি আমি কখনো কারো হেল্প নেই নেই। প্রথম পর্যায়ে আমার কিছু সেভিংস ছিল নিজের, হ্যাঁ, কন্টিনিউয়াসলি এতদিন প্রাইভেট, ওই যে 10 বছর আমরা বেশ কমফোর্ট জোনে ছিলাম, ওই সেভিংসটা থেকে মেনলি ট্রিটমেন্টটা শুরু করছিলাম। দেন ব্যাংক লোন করেছি বেশ বড় আকারে 2টা, যেগুলো আমাকে এখনো হয়তো 5 বছর কন্টিনিউ করতে হবে। সম্পূর্ণ যত আমার ইনকাম ছিল সব এর পিছনেই আমি ব্যয় করতাম, মান্থলি ইনকাম, আর এর পাশাপাশি তো ওই যে টোটাল অ্যামাউন্টটা। আর ক্যান্সারের ট্রিটমেন্ট ওই যে আমার প্রায় 50 লাখ টাকার মতো খরচ, ওটা তো একবারে না, এটা হলো কি ধাপে 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 ধাপে, যে একবারে 50 লাখ টাকা নিয়ে আমি গেছি সেরকম না, ধাপে ধাপে হিসাব করতে করতে। আমি টাকা নিয়ে আসলে চিন্তাই করতাম না কোনো, আমি ওকে বলতাম কি যে ও মাঝে মাঝে ভাবতো যে টাকার জন্য হয়তো ট্রিটমেন্ট অফ হয়ে যাবে, আমি বলতাম যে আমি যতক্ষণ পর্যন্ত বাইচে আছি কখনো ট্রিটমেন্ট অফ হবে না। ও মাঝখানে বলতো যে, আবার মাঝখানে কিছু রিলেটিভরা বলতো যে এত টাকা, ওই যে আছে না আমাদের দেশে একটা মিথ আছে যে ক্যান্সার হলে মানুষ বাঁচে না, এত টাকা খরচ করার কি দরকার, সে তো বাঁচবেই না অযথা। আমাকে কত রিলেটিভরা যে বলছে যে ঠিক আছে এখন লোকাল দেশে ট্রিটমেন্ট করো, যে কয়দিন আর কি থাকে, এই কথাও বলছে অনেকে। এই কথাটা কি মানতে পারতেন? আমি তো তাদের সাথে, এরপর আমার তাদের সাথে তো সম্পর্কই না, আমি তো তাদের সাথে কথাই বলি না, কথাই অফ করে দিয়েছি। আমি একজনকে ভালোবাসি, আমার সব কিছু তো তার জন্য, তাই না? টাকা পয়সা আমি গেছে, আমি পুরুষ মানুষ, হয়তো ফার্দার আল্লাহ আমাকে আবার দিবে, কিন্তু আমার মানুষটা যে চলে গেছে আমি তো তাকে তো 2-3 কোটি টাকাও তো ফেরত পাবো না, পাবো? সরি, আমার যে বাবুটা যে এই যে একা, ও একদম ছোট্ট, ও সবসময় মায়ের সাথে থাকতো, ও কি আর মাকে পাবে কখনো? টাকা দিয়ে আমার কি হবে? টাকা দিয়ে তো আমি ওকে এখন, আমার বাবুকে আমি 5 বছরের মধ্যে আবার এই টাকা পয়সা দিয়ে ওকে আমি খুব সুন্দরভাবে সেটেল, কিন্তু ওর মাকে কি আর কখনো পাবে? আমার রিলেটিভরা তো এইরকম কথাবার্তা বলবে, ইভেন তাদের অনেক রিলেটিভরাও বলতো যে ঠিক আছে, তুমি করছোই তো অনেক, আর দরকার নেই, থাক। বলতেছি শেষের দিকের দিনগুলো তো আরো টাফ ছিল, ক্যান্সারের এই যে শেষের দিকে। তো ওর পরে আপু রেডিয়েশন দিলাম আমরা রিলায়েন্স হাসপাতালে, দেওয়ার পরে
নিয়ে আসলাম দেশে। আসার আগে একটা টেস্ট করলো, যে তারা বললো যে সে পুরোপুরি ক্যান্সার ফ্রি। তো আসছে বাস সব ঠিক, ডাক্তাররা বললো কি তুমি 6 মাস পরে আবার ফলো আপে আসবে। 3 মাস পরেই না ওর ফুসফুসে পানি চলে আসলো। মানে ও হুট করে বলতেছিল কি যে আমার না ভীষণ শ্বাসকষ্ট হয়, সিঁড়ি ভাঙতে পারি না, উপর হইতে পারি না, ব্যথা করে। তো প্রথম পর্যায়ে আমি অত বেশি একটা গুরুত্ব দিই না। পরে আমরা বরিশালে ডাক্তার দেখানোর পরে দেখা গেল যে তার এই যে লেফট সাইডের যে পাশে তার ক্যান্সারটা ছিল ওই ফুসফুসে 3 মাসের মধ্যেই সে কিন্তু পুরো সুস্থ হয়ে আসছে। ওই 3 মাসটা নিশ্চয়ই আপনার জীবনে সবচেয়ে নতুন করে আবার হ্যাঁ হ্যাঁ, সবকিছু আমি তো ওই পাওয়া। সময় তো আমি ভুলেই গেছিলাম যে ও এইরকম একটা পেশেন্ট বা ওর এইরকম ফার্দার আবার আসতে পারে, এটা আমরা কোনো চিন্তাই করি নাই। ওই 3 মাসটা কেমন কাটছিল? ওই 3 মাস অনেক মজার সময় কাটাইছি আমরা, ঘুরছি, এবং আমাদের অনেক মানে পারিবারিক কিছু প্রথম যেদিন বললো, আমি একটু জানতে চাচ্ছি যে প্রথম যেদিন বললো যে ইউ আর কমপ্লিটলি ক্যান্সার ফ্রি, তখন ও খুশি ছিল খুব, আমিও খুশি ছিলাম যে শেষ মনে হয় যে ফার্দার আমরা ফলো আপে থাকবো। কি তবে আমার বলেছিল আপনাকে, মানে যখন ও নিউজটা তো পেলো? প্রথমে তো নামাজ পড়ছিল প্রথমে, হ্যাঁ প্রথম যখন শুনছে, পরে বাসায় গিয়ে কোনো কথাই বলে না, শুধু নামাজ পড়ছে, কি কি মানত ছিল, রোজাও রাখছিল একটা, এবং বিশ্বাস ছিল যে ও সার্ভাইভ করে গেছে। সবার সাথে আর কি শেয়ার করতাম না যে ট্রিটমেন্ট কত দূর হলো, কি হলো না হলো, ওই একটা অভিমান ছিল বাস্তবতা। হ্যাঁ কেন অভিমান ছিল কেন? বলতে ওই যে সবাই না একটু হাল ছেড়ে ডিমোটিভেট দিয়েছিল? করতো, হাল ছেড়ে দিয়েছিল, আমাকে তারা মোটিভেট করার কথা, কিন্তু অনেকে আর কি একটু বুঝতাম, আমি তাদের সরাসরি না বললেও বুঝতাম। আর আমাদের দেশে তো একটা মিথ আছে যে ক্যান্সার হলে মৃত্যু নিশ্চিত। না তারপরেও তারেক ভাই, এইটা না আমারও খুব খারাপ লাগে যে এই যে আমরা যে কোনো একটা সমস্যায় পড়লে তখন আসলে আত্মীয় স্বজন খুব বেশি টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা হেল্পটা চাই না না, না না, আমরা সেটা চাই যে মেন্টাল যে মানুষটা হেল্প, মেন্টাল হেল্প সেটাও করুক। আসলে সেটাও ওইরকম কিন্তু খুব তখন কি একটা আপনারা পেয়েছিলেন ওইভাবে? ওই রকম আসলে কি মেন্টাল হেল্প আরো ডিমোটিভেট হয়েছে বিভিন্ন ভাবে। ওই যে ফুসফুসে পানি চলে আসলো দেশে আসার 3 3 মাস মাসের পরে। মধ্যেই, তো আমরা ওই বরিশালে থেকে 2বার ওই পানিটা বের করলাম। আর তো ইন্ডিয়ায় বললেই হুটার যাওয়া যায় না, ভিসা লাগানো লাগে, তো ততদিন আমরা প্রসেস করতেছিলাম। এই পানিটা কি বারবার আসছিল? বারবার হ্যাঁ বের করার কন্টিনিউয়াস পরে? বের করে 7 দিনের মধ্যে আবার কি পানি। বলেছিল ডাক্তার, কেন? ডাক্তার বলছিল ওখান আমাদের বরিশালের যে ডাক্তার, উনি ওই পানির কালার দেখেই বলে দিছিল যে ক্যান্সার তার ফুসফুসে চলে আসছে। আমি আসলে না বিলিভ করি নাই যে কি বলে বাংলাদেশি ডাক্তার, কিভাবে এত দ্রুত ক্যান্সার ব্যাক চলে আসে। কিন্তু উনি কিন্তু বলছিল ওই ফুসফুসের পানিটার কালার যদি নর্মাল পানির মতো হয় তাহলে সেটা ক্যান্সারাস হওয়ার পসিবল নেই, কিন্তু ওটা যখন রেড হয়, পানিটা যখন রেড বের করার পর দেখা যায় লাল, তখনই বোঝা যায় যে ওখানে ক্যান্সারাস ব্যাপার স্যাপার আছে। আর যেহেতু তার ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি ছিল, সেহেতু ডাক্তার ধরেই নিয়েছিল ক্যান্সারটা ব্যাক চলে আসছে। ভিসা হইতো না, দেরি ছিল, প্লাস ওই যে আমার একটা প্রিপারেশনের ব্যাপার ছিল, ফিনান্সিয়াল একটা প্রিপারেশনের ব্যাপার ছিল, যে ওখানে গেলে আবার হয়তো 20-30 লাখ টাকার একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার ছিল। হ্যাঁ এটা তো হুট করে বললেই যে গেলাম ওখানে, তো ইতিমধ্যে তো অনেক টাকা খরচ কত করে টাকার ফেলছে। মতো খরচ ওই যে করেছেন? ফার্স্ট টাইমে আমার 25 লাখসের মতো গেছে প্রথম টার্মসে। হ্যাঁ তো পরের বার যখন জানুয়ারিতে আমি মোটামুটি অ্যারেঞ্জ করে পাঠালাম ওকে, 2বার আমি এর মধ্যে দেশে বসে 2বার ওই ফুসফুস থেকে পানি বের করা হয়েছে 2বার। তো এরপর থার্ড টাইম আর আমরা ওয়েট করলাম না, চলে গেলাম। এবার আমি যেতে পারি না, সাথে গেছে ওর ছোট ভাই। আমি আসলে কি সরকারি জব করলাম আপু, ওই যে ছুটি, দেশের বাইরের ছুটি পাওয়ার ব্যাপারটা বেশ টাফ হয়ে যায় মাঝে মধ্যে। আমি প্রসেসিং করতেছিলাম কিন্তু অনেক সময় লাগতেছিল, যে কারণে ওর ভাইকে দিয়ে আমি পাঠাই দিলাম। তো ওখানে যাওয়ার পরে ডাক্তাররা যখন দেখলো তার ফুসফুসের এই কন্ডিশন, টেস্ট করার পর দেখা গেল যে তার ফুসফুসের এমন জায়গায় টিউমারটা ব্যাক করছে, সেখানে না যাবে সার্জারি করা, না যাবে অন্য একটা মেডিসিন আছে ওইটা দেওয়া। মানে তারা বেশ অবাক হয়েছে, এটা নাকি মানে 1% রুগীর ওইখানে টিউমার ব্যাক আসে না। তো ওখানে কন্টিনিউয়াস 17 দিন অ্যাডমিটেড ছিল। 17 দিনে আপু আমার 14 লাখ টাকা খরচ হয়ে গেছিলো, যে এত বড় বড় টেস্ট তারা দিয়েছিল এবং এত হিউজ এক্সপেন্সিভ মেডিসিন ওখানে দিয়েছিল। তো তখনকার সময়টা না, ওই সময় যখন সে হাসপাতালে বেশ ক্রিটিক্যাল অসুস্থ ছিল, ওখানে ওর একটা পাইপ সেট আপ করে দিয়েছিল, যেখানে যতক্ষণ পর্যন্ত পানি আছে ততক্ষণ পর্যন্ত ওই পাইপটা থাকবে। তো এই কন্টিনিউয়াস 17 দিন ওর ওখান থেকে পানি আসতেই ছিল ওই পাইপের মধ্যে। ফুসফুসে হ্যাঁ পাইপ? ফুসফুসে এটা পাইপ কিভাবে সেট করে? পিছন থেকে আর কি ছিদ্র করে। তো ওইটা নিয়ে মেরুদণ্ডের মধ্যে? হ্যাঁ, তারপরে মানে বেশ ওই সময় না বেশ অসুস্থ হয়ে পড়ছিল। তো অনেকে ভাবছিল যে ওই শেষ, আর দেশে আনা মানে জীবিত অবস্থায় আসবে কিনা, আমাদের রিলেটিভের মধ্যে অনেকে এরকম বলছিল। ওই সময় তারা মানে বেশ বড় আকারে ডিমোটিভেট করছিল যে দেশে নিয়ে আসো, এখন এত টাকা। কারণ আমি রোজ দেখতাম ব্যাংকে গিয়ে 2 লাখ 2.5 লাখ 3 লাখ করে টাকা পাঠাচ্ছি প্রতি মানে 2 দিন 3 দিন পর পরই, মানে হচ্ছেই না, যত টাকা পাঠাই ওখানে অত লাগতেছে। তখন আপনি তো দেশেই ছিলেন, হ্যাঁ ভাইয়ের দেশে সাথে ছিলাম, পাঠালেন। হ্যাঁ ওর ভাইয়ের সাথে পাঠাইছিলাম আমি, 5-5.5 লাখ টাকা দিয়ে পাঠাইছিলাম। তখনকার অত টাকা যে লাগবে ওই সময় তো আমি বুঝি নাই, কিন্তু পরে ওখানে এডমিশন নেওয়ার পরে বিভিন্ন বড় বড় টেস্ট এবং হাই কোয়ালিটি এবং এক্সপেন্সিভ মেডিসিন তারা দিতেছিল পানিটা বন্ধ করার জন্য, কিন্তু কোনোভাবেই পানিটা বন্ধ ছিল না। মানে এমন একটা কন্ডিশন হয়েছে যে ওই একমাত্র পেশেন্ট যাকে দেখতে ওই হাসপাতালের ওই ডিপার্টমেন্টের
বড় বড় যারা ডাক্তার তারা সবাই আসছে, এবং সে একটা মানে কি বলবো এক্সপেরিমেন্টের বিষয় হয়ে গেছিল যে এই পেশেন্টটার এমন কেন হচ্ছে। মানে ও তখন কি পাওয়া গিয়েছিল আর শুধু মানে তার ফুসফুসে শুধু পানি আসতেছে, পানি আসে ফুসফুস ভরে কিন্তু যায়। কেন আসছিল, আবার এই টিউমার আসছে কজটা তারা কিনা স্পেসিফিক বেরই করতে পারে বের না। করতে পারছিল না, না। ওই সময় আমি শুধু আপনি টাকা manage পাঠাইতেই রইছি। করেছেন কিভাবে আরে আপু, ওটা এতটা? আল্লাহ ম্যানেজ করে দিছে, আমি চেষ্টা করছি আমার মতো করে ম্যানেজ করতে। হেল্প বলতে কারো কাছ থেকে আপু, এটা আমি ক্যামেরার সামনে অন ক্যামেরা বলে গেলাম, কারো কাছ থেকে আমি কোনো হেল্প নেই নাই, নিজেই আমি। চেয়েছিলেন নাকি না না না, চাননি? চাই নাই, কেন? চাই নাই আপু। মানে যেখানে দেখা গেল যে চাইলে হয়তো বা নেগেটিভ আসবে রিপ্লাইটা, সেখানে না চাওয়াটাই বেটার। এটা তো বোঝে, আশেপাশের লোকজন বোঝে যে এই লোকটা এই ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছে, তাকে অ্যাটলিস্ট বলি। সে মুখের কথা বলার মতো আমার কেউ ছিল না, সব একটু দূরে 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 থাকতো। ওই সময় হয় কি এই তার মানে ধরনের যখন কন্ডিশন, বিপদে পড়েছেন হ্যাঁ মানুষটা তখন। আস্তে আস্তে মানুষগুলো আর সরে বরঞ্চ যাচ্ছিল। তারা আমাকে মনে করেন, আমার যে খুব ক্লোজ রিলেটিভ, নাম বলবো না, তারা অনেকেই বলছিল থাক, যা হয়েছে অনেক চেষ্টা করছো, আর থাক, এবং দেশে নিয়ে আসো, আল্লাহ আল্লাহ করো, ও দেশে বসে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তুমি আনবা কিভাবে দেশে। তো তখন আমি হাল ছাড়ি নাই। আমার বিলিফ ছিল যে সে আরো বাঁচবে কিছুদিন, 2, 4, 5 বছর হোক বাঁচবে। ডাক্তার বলছে যে তোমার এখন ট্রিটমেন্ট হলো, তোমার লাইফ টাইম ওষুধ কন্টিনিউ করতে হবে, তুমি যতদিন বেঁচে থাকবা ওষুধ তুমি যদি যত ওষুধ কন্টিনিউ করবা তোমার মানে লংজিভিটি মানে মানে আয়ু তত বাড়বে আর কি। যখন ওষুধ অফ করবা তখন জিনিসটা আবার মানে ওষুধটা দিয়া তখন আর ক্যান্সারটা পুরোপুরি রিমুভ করার মতো কন্ডিশন আর তার শরীরে ছিল না, মানে ওষুধটা দেওয়ার ফলে এটা নিয়ন্ত্রণে থাকবে, সোজা কথা। তো সেই যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো বেশ এক্সপেন্সিভ ওষুধ। তো আমি কেমন বলছি প্রাইস একটু জানতে ওখানে তো 2টা ক্রাইটেরিয়া ধরে দিয়েছিল, একটা হলো মুখে খাওয়ার ওষুধ, একটা 2.5 লাখ টাকা দাম পার মান্থ, হ্যাঁ, আর একটা হলো 1,60,000 টাকা পার মান্থ, হ্যাঁ। এটা লাইফ টাইম তাকে কন্টিনিউ করতে হইতো। আবার তার ফলো আপে যাওয়ার কথা ছিল, কিন্তু ফলো আপে যাওয়ার কথা ছিল এই যে দেশে যে একটা আন্দোলন গেল না, ওই সময়টায় যাওয়ার কথা ছিল আমাদের ইন্ডিয়াতে, তো ওই কারণে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ ছিল, আমরা আর যেতে পারি নাই। ওই সময়টা ভাবের কি অবস্থা ছিল? ওই যে সময়টা পানি আপু না, ওই নামানো। সময় না প্রথমে যে সে যতটা সুস্থ ছিল, ওই টাইম চিকিৎসা করে আসার পর সে ওই রকম সুস্থ ছিল না। সে মানে খুব একটা সিঁড়ি ভাঙতে পারতো না, অল্পতে টায়ার্ড হয়ে যেত। এরপরে তো এই সুস্থ অসুস্থর মধ্যে সে ছিল, তো আমি ভাবছিলাম যে মানে কি বলবো, সে এরকম থাকবে হয়তো, সুস্থ অসুস্থ এই পেশেন্ট থাকে, এই ভালো এই মন্দ এরকম মিলিয়েই থাকবে। কিন্তু অক্টোবরের 14 তারিখ মানে রাতেই সে 12:30টার সময় এসে আর কি, মানে ওর 2-3 দিন আগে থেকে না ও সিভিয়ারলি অসুস্থ ছিল, পিঠে ব্যথা ছিল প্লাস শ্বাসকষ্ট ছিল। তো আমি নেবুলাইজার কিনে আনলাম, নেবুলাইজার নিত, অক্সিজেন সিলিন্ডার ছিল বাসায়। আমি চেষ্টা করছিলাম ওকে একটু ইন্ডিয়া যাওয়ার আগ পর্যন্ত একটু কমফোর্ট দেওয়ার জন্য, যে কোনোভাবে যদি ইন্ডিয়া আবার নিতে পারি। আপনাদের কি যাওয়ার ডেটটা আরো আগে ছিল এই আন্দোলনের জন্য? কি হ্যাঁ, এই যেতে জন্য পারছিলেন এই না? জন্য যেতে পারিনি আপু। আমাদের ডেট ছিল অক্টোবরের 25 তারিখে যাব, হ্যাঁ, আমি ভিসাও পাইছিলাম অক্টোবরের 25 তারিখে যাব, কিন্তু এই ঘটনা ঘটছে অক্টোবরের 14 তারিখ, এই অ্যাক্সিডেন্ট। তো একটা এর মধ্যে একটা কথা আছে আপু, মাঝখানে আমি একটা জিনিস করে গেছি যে ওর যে এই যে শখের ব্যাপারটা না, ও না একটা সময় না আমাকে 6 মাস আগে, ও যে ছবি তুলতে খুব পছন্দ করতো, 6 মাস আগে আমাকে বললো কি যে আমাকে একটা আইফোন কিনে দাও, হ্যাঁ। একদিন খুব শখ করে রাতের বেলা বললো। তো আমার তো মনে করেন যে এত লম্বা ট্রিটমেন্ট, একটা হিউজ একটা এক্সপেন্সের বার্ডেন, তো আমি না ওকে না করতে পারি নাই। আমি ঠিক অল্প সময়ের মধ্যে আমি ওকে যে ফোনটা যেদিন কিনে দিয়েছিলাম 14 Pro Max, যে কি খুশিটা যে হয়েছিল না, ওইটা আমি আর কখনো 5 লাখ টাকা খরচ করে হয়তো পাবো না। আমি ঢাকায় নিয়ে আসছিলাম, ওকে নিজে গিয়া কিনে দিয়ে, ও ভাবে নাই যে আমি কিনে দিব, একটা সারপ্রাইজ ছিল ব্যাপারটা। আর ওই সময় এটা আমার জন্য একটু টাফ ছিল, সত্যি কথা বলতে কি, যে এত এক্সপেন্সিভ একটা ফোন হুট করে কিনা, আসলে ওই সময় ওই কন্ডিশনটা ছিল না, যদি অসুস্থ না থাকতো তাহলে অন্য, কিন্তু আমি দিয়েছিলাম। এখন ওই ফোনটা না আমি ইউজ করি, কিন্তু আমার না ওই সময় যদি না দিতে পারতাম, ওই দুঃখ না আমি সারা জীবনে মনে হয় ভুলতে পারতাম না, যে ওকে দিতে পারিনি, বলছে আমি দিয়েছি, এইটা যে একটা স্যাটিসফ্যাকশন আমার মধ্যে, এই যে খুশি, আর ও যে খুশি হয়েছে, এটা আমার জন্য যথেষ্ট ফোনটা ছিল। পেয়ে কি বলছিল? ফোনটা পেয়ে তো অবাক হয়ে গেছিল একদম, যে আমি তোকে কিনে দিব এইটাই তো বুঝে নাই, জাস্ট বলছে কথার কথা, আমি যে এটা ছবি সিরিয়াসলি তুলেন নিয়েছি, নাই হ্যাঁ ওটাতে? তুলছি না, কত ছবি তুলছি, তো তাই? খুশিই ছিল ওই সময়টা। কিন্তু হঠাৎ করে আপু মারা যাওয়ার 14 তারিখ যে মারা গেছে না, সবচেয়ে মানে ট্র্যাজিক ঘটনাটা ঘটছে আমার ও 9 দিন আগে। যে ওটা হলো 5 তারিখের রাত্রবেলা আমাকে না ও ঘুম থেকে দেখি ধাক্কায় উঠাইছে, আমি ভাবছি মানে শরীর খারাপ, কিন্তু উঠে, অক্টোবরের 5 তারিখ? হ্যাঁ 5 তারিখ অক্টোবরের। তো উঠে এসে ও আমাকে বলতেছে কি যে মানে ওইটা না কোনোভাবে মানে মন থেকে মানে মুছতেই পারতেছি না, যে ও আমাকে বলতেছে যে আমাকে মাফ করে দিও, যে আর তোমাকে একটা পারফেক্ট লাইফ আমি দিতে পারি নাই, মানে কাঁদতে কাঁদতে বলতেছিল। আর এটা বলতেছিল হুট করে ঘুম থেকে কেন যে বললো আমি তো ওই সময় বুঝতে পারিনি, আমি তো এই ঘটনা ঘটার পরে বুঝছি, হয়তো জানি না কি কারণে এই কথাটা বলে, এরকম কথা সে কখনো আমাকে বলে নাই।
ও কখনো বলে নাই যে আমি মরে যাবো, এই কথা আমার মুখে ও নিজে কখনোই বলে না। ওই দিনই বলছে যে আমাকে মাফ করে দিও, যে তোমাকে একটা পারফেক্ট লাইফ তো দিতে পারলাম না, শুধু এই ঝামেলা। আর আমি আল্লাহর কাছে সাক্ষী দেবো যে তুমি পৃথিবীর সবচেয়ে বেস্ট হাজবেন্ড ছিল আমার জন্য। ওই দিন আপু আমি অনেক কাঁদছিলাম ওই দিন রাত্রে। এই কথা আমি শুনতে চাই না ওর মুখ থেকে যে এইরকম কিছু বলুক আমাকে। তো ওই আবার আমাকে থামাইছে, সান্ত্বনা দিছে। দেন যেদিন ও মারা যাবে ওই দিন বাসায় অনেক গেস্ট ছিল আপু, বুঝছেন, ওই দিন অনেক গেস্ট ছিল, ওর অনেক ফ্রেন্ড আসছিল বাসায়। তো ওই দিন না ও আমাকে মানে 10 মিনিট আমি ওর সাথে সময় দিতে পারি নাই। তো রাত্রে ও অসুস্থ থাকতো, ওর ওই পিঠে মেসেজ করে দেওয়া লাগতো, ওর আম্মু দিত রাতে পিঠে মেসেজ করে। আর ও চাইতো না যে আমি দেই, কারণ আমি দিলে আমার হয়তো সারা রাত জাগতে হবে, ঘুমাতে পারবো না, এই জন্য আমাকে নিষেধ করতো। আমি অন্য রুমে, পাশের রুমে ঘুমাইতাম। তো ওই দিন যখন সব গেস্ট চলে গেল না, ওই দিন ও আমাকে ডাকলো, ডাইকে আমাকে সামনে বসালো, একটা হাসি দিছে শুধু, আর কিচ্ছু না, কোনো কথাই বলে নাই। মানে ওই রকম হাসি আমার সামনে কখনো সে দেয়নি। কেন যে দিল, আমি আমার দিকে তাকাই রইলো তখন, একটা হাসি দিল, ব্যাস, আর কিচ্ছু না। তারপর আমি ঘুমাতে চলে গেলাম। আরও যেটা একটা ব্যাপার, সেটা হলো যে অ্যাজ এ হাজব্যান্ড আমি নিজেকে লাকি ফিল করি যে আমার ওয়াইফের শেষ সময় সে আমার এখানে বাধা রেখে সে মারা গেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক মানুষ থাকে না, দূরে থাকে বা কাছে থাকতে পারে না, সে আমার কোলে মাথা রেখে মারা গেছে এবং আমার দিকে তাকাই সে মারা গেছে, এইটা আমার জন্য অনেক কিছু। আর ওর জন্য আমি চেষ্টা করছি। এবং আমি যেদিন জানাজ হয়েছি ওই দিন আমি সবার সামনে বলছি যে আমার ওয়াইফের উপরে আমি পুরো লাইফ টাইম স্যাটিসফাই ছিলাম। আর এইটা একজন ওয়াইফের যে নেক্সট যে লাইফ, ওই লাইফে তার মানে মুক্তির জন্য এইটাই যথেষ্ট, আমি যতটুকু বিশ্বাস করি। আমি সব সময় আমার ওয়াইফের জন্য দোয়া করি এবং ওর জন্য আমি একটা ফাউন্ডেশন তৈরি করছি। আমি একটু ফিনান্সিয়ালি যে স্টেজেই থাকি না কেন, ওইটা থেকে আমি ওর নামে একটা ফাউন্ডেশন তৈরি করছি, সোনিয়া স্মৃতি ফাউন্ডেশন। ওখান থেকে আমি আমার এলাকার ওই বাচ্চাদের, আমি যেহেতু এডুকেশন রিলেটেড পারপাসে কাজ করি, সেহেতু আমার এলাকার ওই বাচ্চাদের ফিনান্সিয়াল, যে যারা পড়াশোনা কন্টিনিউ করতে পারে না, খাতাপত্র কিনতে পারে না, তাদের ফিনান্সিয়াল টুকিটাকি হেল্প করি। মানে এর মাধ্যমে ওকে আমি বাঁচাই রাখার চেষ্টা করতেছি। দেখা গেল কি আপু, যে এখন আমার ইমোশনটা আছে, হয়তো 5 বছর পরে এরকম নাও থাকতে পারে, বা আমি মরে গেলে পর ওকে স্মরণ করার মতো কেউ নাও থাকতে পারে। যে জন্য আমি এটা কন্টিনিউ করতেছি। ইনশাল্লাহ আমি যতদিন বাইচে আছি আমি চেষ্টা করবো এটা কন্টিনিউ করার জন্য। আমি জানি এই কথাগুলো বলতে আপনার কষ্ট হবে, তারপর আমি ওই দিনটার কথা একটু জানতে চাই। খালি শুধু হাসিই ছিল, হ্যাঁ আপু, ওই দিন না মানে ও আর কোনো অদ্ভুত কথা বলেনি? অদ্ভুত মানে আচরণ। তারপর কি ওই হলো দিন তার? সকালবেলাও আরেকটা অদ্ভুত আচরণ করছে, সেটা হলো বাবুর সাথে, আমার সাথে না, আমার সাথে যেটা করছে ওই যে 9 দিন আগে, ওই রাত্রে সে স্পেসিফিক ওই কথাগুলো বলছে। আর ওই দিন বাবুকে ডাইকি নিয়ে জড়াই ধরে অনেকক্ষণ কাঁদছে সকালবেলা, আর বলছে যে নিজের খেয়াল রাখতে বলছে, আর আমার কথা যে তুমি শোনে সবসময়, সেই কথা বলে গেছে। আর বাবু ভাবছে কি মা এরকম মাঝে মধ্যে বলে, আসলে সিরিয়াস কিছু না, কেউই বুঝতে পারে না। আর ও যে মারা যাওয়ার সময় না আপু আমাকে 10টা মিনিটও সময় দেয় নাই যে আমি যে ওকে কোথাও ওই দিন কোনো রাতেই কি কোনো? রাতে বলতে আপু 10টা 10:30 পর্যন্ত বাসায় গেস্ট ছিল। তারপরে ও ভাত তো খাইতে পারতো না, ওই শেষে কয়েকদিন জুস খাইছে, খাওয়ার পরে শুয়ে পড়ছে। আর আমিও শুয়ে পড়ছি। ঠিক 12টা 10-এর সময় আমাকে ডাইকে নিছে যে একটু শ্বাসকষ্ট হচ্ছে, আমার কোলের মধ্যে ঢুকে পড়ছে, শুধু কালিমাটা পড়ছে স্পষ্টভাবে। কালিমা পড়তে পারছে? হ্যাঁ, খুব শুধু কালিমাটাই পড়ছে, আর কোনো কথা বা কোনো ধরনের যে শেষ কথা থাকে না, ওইরকম কোনো কিছু সে বলে না। যা বলার আমাকে ওই যে 6 তারিখে সে বলে দিছে আগে, ওই দিন 5 তারিখে। আমি খুশি, আল্লাহর সিদ্ধান্তে খুশি। আল্লাহ যেটা করছে অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ আছে আমাদের, আমি জানি না, হয়তো বুঝতেছি না। হয়তো বা আমার সামনে সে আরো সিভিয়ারলি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাইতে পারতো, সে অনেক কষ্ট পাইতে পারতো। ও এটা চাইতো না কখনো, ও বলতো যে আল্লাহ আমার জন্য ওই রকম না লাগে, আমার জন্য খুব একটা ভোগান্তি পোহানো না লাগে, আমার যদি মরাই লাগে তার জন্য আমি খুব। ও যে মারা গেছে, ওর যে ওই যে ক্যান্সারের পেশেন্ট, ওই যে বললাম যে এরকম একটা কন্ডিশন, ওরকম কোনো কিছু ওর মধ্যে কখনোই ছিল না। যাক, 33 ইয়ার্স খুব একটা মানুষের লং লাইফ বলা যায় না, মানে মরার তো একটা অ্যাভারেজ এইজ থাকে। ওর সাথে আমার 4 বছরের গ্যাপ, আমি 37, ও 33। এই 33 বছর একটা মানুষের মারা যাওয়ার মতো আসলে বয়স না, কিন্তু জানি না আল্লাহ এর মধ্যে কি কল্যাণ রাখছে। ওনাকে সাহায্য করেছেন কোথায়? আমার বাবার কবরের পাশেই ওখানে, এখানে একটা মজার ব্যাপার, আমার বাবার কবরের পাশে আমার মায়ের জন্য জায়গা রাখা, সেইখানটাতেই ওকে আর কি রাখছি। আর আমি আপু কন্টিনিউ ওখানে মানে প্রতিদিন যাই। এই যে ঢাকায় 2 দিন, এই 2 দিন যে আমি যেতে পারি নাই, এই যে একটা ফিলিংস না, এইটা আমাকে বেশ কষ্ট দিছে যে এই 2 দিন আমি যে যেতে পারি না। আমি চিন্তা করছি কালকে ব্যাক করে ইনশাল্লাহ 2 বেলা গিয়ে এইটা আবার অ্যাডজাস্ট করবো। আমি প্রতিদিন আমি যাওয়ার কমিটমেন্ট দিছি তাকে, হ্যাঁ, মনে মনে যে আমি প্রতিদিন আসবো, কিন্তু এই যে মাঝখানে 2 দিন আমি যেতে পারি নাই, এটা আমি ডাবল গিয়ে ইনশাল্লাহ আবার যতদিন আমি জীবিত আছি চেষ্টা করবো যে
যেহেতু জিয়ারত করে না, কিছু বলেন তাকে? বলি তো, অবশ্যই বলি, কি বলেন? জিজ্ঞেস করি কেমন আছে বা আমি আসছি এটা সে ফিল করতে পারতেছে কিনা। ওই যে একটা কথা দিচ্ছে যে মানুষ যখন গিয়া তার কারো কবরে সালাম দেয় তখন তার ওই যে রুহুটা ওখানে ব্যাক আসে সালামের রিপ্লাই দেওয়ার জন্য। তো এটা আমি বুঝতে পারি যে ওটা ব্যাক আসছে। এখন গায়েবের খবর আমরা জানি না। আমি ওখানে গেলে থাকি, আধা ঘন্টা 45 মিনিট থাকি, কথা বলি একা একা। ওই যে আশেপাশে আগাছা টাগাছা থাকলে ওগুলো বাইছে দেই, সময় কাটাই, ভাল লাগে আমার। আর আর ওর আইডির মধ্যে আমি ঢুকে আমার আইডিতে কন্টিনিউ মেসেজ দেই, ও যেভাবে মেসেজ দিত সেগুলো কপি করে আবার দেই, আমি আবার ওকে রিপ্লাই দিই, এরকম করি আর কি। মানে এটা অনেক কাছে মনে হতে পারে পাগলামি, কিন্তু আমার একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন আছে এর মধ্যে যে আমি মজা পাই। আর ওর আমি গ্যালারিতে না, ওর গ্যালারিতে ঢুকতে, ফোনের গ্যালারিতে ঢুকতে আমার খুব কষ্ট। আমি গ্যালারি লক করে রাখছি, ওর ইগুলা সব আমি ঢুকতে চাই না, ঢুকলে আমার খুব কষ্ট হয় আর কি। আর ও অনেক ছবি আপলোড দিতে পছন্দ করতো, ওর আইডিটা আমি রেখে দিয়েছি, ওটা থাকবে। ওর সিমটাও আমি চালাচ্ছি, ফোনটাও আমি চালাচ্ছি। ইভেন এই যে ড্রেস আপ করে আমি আসছি না, এটাও ওর পছন্দ করা ছিল। ইভেন এই ঘড়িটাও ওর কিনে দেওয়া ছিল। আমি মানে ওটা ধারণ করে রাখতে চাই সবসময়, কতদিন পারবো আল্লাহ জানে, চেষ্টা করতেছি আমি। মানুষ মরে গেলে না আপু, ওই দু একজন পিছনে, যারা যে চলে যায় না সে তো চলে যায়, কিন্তু যাদের না পিছনে রেখে যায় সমস্যাটা হয় তাদের। যে আমার সামনে যে এই যে লম্বা একটা সময়, এই সময়টা সার্ভাইভ করা আসলে আমার জন্য আল্লাহ ভালো জানে, জানি না কীভাবে সার্ভাইভ করবো, চেষ্টা করতেছি। হয়তো আল্লাহ একসময় ভুলেই দেবে, মানুষকে শোক দীর্ঘদিন মানুষ ধারণ করতে পারে না, হয়তো একসময় ভুলে যাওয়ার আগে আমি যেন সর্বোচ্চটা ওর জন্য করে রাখতে পারি, যেটা আউটপুটটা ওখানে আপনি পাই। তো সর্বোচ্চটা করেছেন। আমার মনে হয় না আমি জীবিত সর্বোচ্চটা থাকা করতে পারছি অবস্থায়। আপু, আমার মধ্যে যে ফিলিংস ওর প্রতি, আমার মনে হয় না আমি সর্বোচ্চটা করতে পারছি। আমার এখন ওই রকম স্যাটিসফ্যাকশন আসে নাই। জীবনটা তো এখনো অনেক বছর পড়ে আছে, 37 বছর জি আপনার। আরো অনেক বছর আল্লাহ যদি রাখে জি আপনি বেঁচে থাকবেন, কি করবেন? আপু, প্ল্যানিং করেছেন কোনো? প্ল্যানিং বলতে এখন আর আপু আমি ফিউচার নিয়ে কোনো প্ল্যান করি না। মানে যদি অনেস্টলি বলি, ফিউচার নিয়ে আমার কোনো স্পেসিফিক প্ল্যান নাই। আমার বাবুই এখন আমার সব। আমি দেখছি যে স্পেসিফিক আমি যতই প্ল্যান করি না কেন, বাস্তবায়িত হয় উপর থেকে যেটা নির্ধারিত সেইটাই। নাহলে আমি এত কষ্ট করার পর ওকে আমি কিছু বছর বাঁচাই রাখতে তো পারলাম না। আর যারা কোনো প্ল্যান করে না বা যারা আল্লাহর উপর সব ছেড়ে দেয়, আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলবে। ফিউচার নিয়ে আমার আসলে ওইরকম সুনির্দিষ্ট কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই। আমার লাইফে যদি নেক্সট টাইম কেউ আসে, ধরলাম হ্যাঁ সামাজিক আমি বা পারিবারিক একটা চাপের কারণে যদি কেউ যদি আমার মনে হয় আমি তার প্রতি প্রপার জাস্টিস করতে পারবো, হ্যাঁ, তাইলেই আমার লাইফে কেউ আসবে। আর যদি আমি যতদিন পর্যন্ত মনে করবো যে আমি তার প্রতি জাস্টিস করতে পারবো, আমার মনে এই দিকে, তাহলে আমি তো আর একটা মানুষকে আইনা তার সাথে যদি জাস্টিস না করতে পারি, তো সেটাও তো আমার জন্য একটা অপরাধ, তাই না? এভাবে আমি কাউকে আমার লাইফে জড়াতে চাচ্ছি না আপাতত। আর ওর মতো কইরা আমাকে কেউ যদি যত্ন নিতে পারে, আমাকে এবং আমার বাবুর, সেটা আল্লাহ নির্ধারণ করবো। ওই ব্যাপারে কিছু ভাবি নাই ফিউচার নিয়ে। এখন আমার ছেলে নিয়ে আমার ফিউচার, ওকে আমি কোনোভাবে ছেলেটার কি অবস্থা? ছেলে ছেলেও তো আপু ও মা কি, হারানো থেকে শোক তো আর কিছু হতে ও পারে না। এমন একটা এজে আছে আপু, না ওই যে ও এমন একটা এজে আছে, ওকে যে আমি একটা ভুল বোঝাবো যে মা চলে আসবে বেড়াতে গেছে, সেই এজে কিন্তু সে নাই, সে কিন্তু সব বুঝে। এখন আমার ছেলেটা আবার একটু অন্যরকম, ও আবার উল্টো আমাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেয়। আমি খেয়াল করি মাঝে মধ্যে আমাকে এসে ও সান্ত্বনা দেয়, আমার পাশে এসে বসে, এবং আমার সামনে সে কখনো কাঁদে না। আর ওর এখন জীবনের লক্ষ্য হলো, ওর মায়ের একটা স্বপ্ন ছিল যে ও একটা ক্যাডেট কলেজে পড়বে, ওটা বড় সেনা কর্মকর্তা হবে, সেজন্য খুব চেষ্টা করতেছে, এবং আমিও ওকে চেষ্টা করতেছি সার্বিক। এখন জানি না ও মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে কিনা, তবে একটা ছেলে ওরে নিয়ে ওরে এস্টাবলিশ করাটাই আমার এখন লাইফের লক্ষ্য, পার্সোনাল কোনো গোল নাই। মা এবং বাবা দুই ধরনের চরিত্রে অভিনয় করতে পারছেন তো ঠিকভাবে? না, আমার মনে হয় না পারছি আপু, ট্রুলি বললে আমি পারছি না আসলে। মা হলো মাই, সে যত এজি হোক বা অল্প বয়সী হোক, মায়। ওর মা দেখতাম কি যে ও টাইম টু টাইম গোসল করছে না, ওর মা বলতো ও দৌড়ে গোসল করতে চলে যেত। এখন ওকে আমি যদি 10-12 বলি যে বাবা 12টার মধ্যে গোসল করবো, সেটা সে যায় না, সে যায় 3টার সময়। আবার দেখা গেল যে যদি বলি যে ভাত একটু বেশি খেতে বা খাবার একটু বেশি খেতে, সে মানে ওই রকম মায়ের মতো করে আমি আসলে বলতে পারতেছি কিনা বা ও শুনতেছে কিনা সেটা আমি বুঝি না। ও আসলে কি ওই যে ওই মায়ের কথা মনে, মাঝে মধ্যে মায়ের অজুহাত দিয়ে যখন আমি বলি যে মা থাকলে এরকম করে, তখন সে শোনে। কিন্তু আমি যদি পার্সোনালি বলি তাহলে ওইরকম মানে ওই মায়ের মতো করে আর কি শুনতে চায় না আর কি। আমরা আশা করব খুব তাড়াতাড়ি আপনি নিজেকে সামলে নেন। কিছু কিছু গল্প, কিছু কাহিনী, আসলে দ্বিতীয় প্রশ্নটা করতেও আমার গলা কেঁপে উঠছে। তবে আপু এই যে গল্পটা এইখানে যে শেষ হবে, এইভাবে শেষ হবে, এইটা না আমি কোনোভাবে মানতেও পারতেছি না, বা এটা আমি কখনো ভাবিও নাই। আর কারোর লাইফে এরকম ঘটনা না ঘটে, আমি যেন এক্সেপশনাল হয়ে থেকে যাই, এটাই চাই আমি সবসময়, যে অন্য কেউ এরকম পেইন না নিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু, আমার এই প্রোগ্রামে ডেকে আমার যে এই যে গল্পটা এক্সপ্রেস করার জন্য, বা
এইটা থেকে মানুষ, যে আমার ভুলগুলো থেকে যদি মানুষ শিক্ষা নেয়, সেটাই বুঝবো যে তাদের জন্য আরো ফ্রুটফুল বা উপকারী হবে। ধন্যবাদ আপনাকে। একদমই। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। তবে যে বিষয়টা, যে জীবনের গল্প, এক একটা জীবনের গল্প দিয়ে হয়তো বা একটা উপন্যাস লেখা যেত। সবসময় জীবনের গল্প কিন্তু হাসির হয় না, সবসময় সুখের হয় না। মাঝে মাঝে মনে হয় যে সারা বছরটা সুখ ছিল, হঠাৎ করে কোথায় যেন একটা অপূর্ণতা। এই অপূর্ণতাতেই আমাদের জীবনটা কিন্তু আমরা বেঁচে থাকি। তারপরেও বেঁচে থাকার স্বপ্ন দেখতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।